রক্তিম প্রেম লিখেছেন শুভাকাঙ্ক্ষী লেখিকা। পর্ব ২। মৃধা ম্যানশন। জাহানারা খাতুনের কয়েকদিন ধরেই কোমরে খুব ব্যথা। বয়স হয়েছে প্রায় ৭০-এর কাছাকাছি। তার উপরে তার বাতের ব্যথা। রফিকুল আরমান মৃধা যদিও সুস্থ সবল, তাকে দেখে কেউ বলবে না যে তার বয়স ৭৫-এর বেশি। সকাল থেকেই তিনি স্ত্রীর পাশে বসে আছেন। তার কি লাগবে না লাগবে খেয়াল করেছেন। সামনে একজন কাজের মহিলা দাঁড়িয়ে আছেন। মধ্যবয়স্কী এই মহিলাকে জাহানারা খাতুনের জন্যই রাখা হয়েছে। রফিকুল আরমান যা বলেন তিনি তাই এনে দেন, আর সে নিজের স্ত্রীর সেবা করতে নিজে হাতে। এইবারে প্রতিটি পুরুষের এই একটা দিকেই সবচেয়ে ভালো, সেটা হলো তার নারীকে সম্মান করা আর বাড়ির মেয়েদের রাজরানী করে রাখা। রাবেয়া বেগম একটু পরপর এসে শাশুড়ির অবস্থা দেখে যান। জিনিয়া, মৃধা আর শোভা মীর ও আসেন কতক্ষণ পরপর। এত বড় প্রাসাদের মতো বাড়িতে তাদের মতো মানুষ থাকার পরেও প্রায় অর্ধেকের বেশি খালি পড়ে আছে। দুপুরের দিকে সকালে যার যার রুম থেকে বের হয় রে ডাইনিং রুমে খেতে আসে। আলিশান ডাইনিং টেবিলের রুমে কম হলেও ২০ জনের বসার জায়গা, কিন্তু বাড়িতে মানুষ নেই বেশি। রিয়াজ ইমরান আর রাহাত ইমরান কোম্পানির কাজে গিয়েছেন, আর জিনিয়া, মৃধা ও স্বামীর তার নিজের কোম্পানিতে গিয়েছেন। রাহাত ইমরানের সাথে সিফাত আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছে, কিন্তু তার মেয়ে রিমা তাদের সাথেই আছে। আর রাফানের ফুপ্পি জিনিয়াও ২ মেয়ে জান্নাত ও জেরিন এখানেই আছে। সবাই মিলে একসাথে নিচে খেতে আসেন, কিন্তু সবাই বসতে যাবে ঠিক সেই সময় একজন কেয়ারটেকার এসে উত্তেজনায় সাথে চেঁচিয়ে বলে, ও ম্যাডাম, ও ম্যাডাম। লোকটা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল। রফিকুল আরমান পুরো কুচকে বিরক্তির স্বরে বললেন, কি হয়েছেটা কি? এরকম সারের মতো হাঁক পাচ্ছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? লোকটা আবারও উত্তেজনার সাথে হাঁপাতে হাঁপাতে বলে, না গো স্যার, বাড়িতে ডাকাত আসেনি, বউ নিয়ে আসছে, নতুন বউ। এবার উপস্থিত সবাই বিরক্তি হলো। আসল কথা না বলে তখন থেকে যত সব আজেবাজে কথা বলে যাচ্ছে। সবার আগে শোভা মেয়ের রাগ দেখিয়ে বলেন, এই ঝেড়ে কাশেন তো মশাই, এই বাড়িতে আবার বউ আসবে কোত্থেকে? আমরা সবাই তো বাড়ির ভেতরে। একটা মেয়ের গঙ্গানোর আওয়াজ শুনেই সকালে সদর দরজার দিকে গেল। ড্রয়িং রুমে এসে দেখলেও রাফান কাঁধে করে শাড়ি পরা এক মেয়েকে নিয়ে ঢুকেছে। মেয়েটার হাতে টাই দিয়ে বাঁধা আর মুখে চেক। রাফান গায়ের কোটটা টাই সব খুলে ফেলেছে, শুধু কালো শার্ট পরা, সামনে দুটো বোতাম খোলা আর কোনোই অব্দি হাতা উপরে গোছানো। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে রাফান কাঁধে থেকে তারাকে সোজা সোফায় নিয়ে বসায়। বাড়ির সবাই বড় বড় রসগোল্লার মতো চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রিমা। সে রাফানকে খুব পছন্দ করে। ২ বছর আগে রাফান যখন সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিল, তখনই সে রাফানকে দেখে ক্রাশ খায়। রাহাত, ইমরান আর শোভা মীরও রিমার সাথে রাফানের বিয়ে দিতে চান। আর রাফান জন্ম থেকেই অঢল সম্পত্তির মালিক, কে না চায় এরকম জামাই পেতে? কিন্তু আজকে রাফানকে এভাবে তারাকে নিয়ে ঢুকতে দেখে ২ মা মেয়ের মাথায় পাঁচ পড়ে। রাবেয়া বেগম রাফানের সামনে গিয়ে দাঁড়ান, চোখে এক সমুদ্র পরিমাণ কৌতূহল আর রাগ। তার ছেলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, এটা তার মোটেও ভালো লাগেনি। রাফানের সামনে গিয়ে রাফানের দিকে প্রশ্ন ছড়েন রাবেয়া বেগম, এসব কি? তুমি এভাবে একটা মেয়েকে তুলে এনেছো কেন? আর মেয়েটার মুখে হাতে টাই বাঁধা কেন? কিডন্যাপ করেছো নাকি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। রাফান পকেটে হাত রেখে মাথা উঁচু করে একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা নামিয়ে দম ছাড়ে। অনেক ক্লান্ত সে। কাল দুপুর থেকে কিছুই খায়নি, রাতে ঘুমোতে পারেনি। সারাদিনের এত নাটকের পর এখন আবার বাড়িতে সবার সামনে জবাবদিহি করা অসহ্য ব্যাপার। এখানে না এনে তার নিজের বাড়িতে নিয়ে গেলেই হতো, কিন্তু কথা হচ্ছে পরিবার যেহেতু আছে তাই জানাতেও তো হবে। রাফান গম্ভীর মুখে নিজের মায়ের দিকে তাকালো। তার মা রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে। রাফান গম্ভীর মুখে নিজের মায়ের প্রশ্নের উত্তর দিল, নিজের বউকে কে কিডন্যাপ করবে? আর রাফান ইব্রাহিম কাউকে কিডন্যাপ করে না। কিডন্যাপ আর চুরি করা একই কথা, আর রাফান ইব্রাহিমের চুরি করতে হয় না। তার যা চাই সেটা সে নিজেই নিয়ে নেয়, সবার সামনেই নিয়ে নেয়। রাফানের কথা শুনে রাবেয়া বেগম কাটকাট গলায় বলেন, তাহলে তুমি স্বীকার করছো যে তুমি মেয়েটাকে তুলে এনেছো, আর আমাদের না জানিয়ে বিয়ে করলে কি করে তুমি? তোমার যদি পছন্দই থাকতো তাহলে আমাদেরকে বলতে পারতে, আমরা নিজেকে মেয়ের বাড়ির সাথে কথা বলে আসতাম। রাবেয়া বেগম এমনিতেও খুব শান্ত এবং দয়ালু মহিলা, কিন্তু ছেলের এসব বেপরোয়া কাজ তার পছন্দ নয়। তাই বেশিরভাগ সময় তিনি রাফানকে নিয়ে চিন্তা করেন আর রাফানের সাথে রাগারাগি করেন। রাফান নিজের মায়ের কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে, দেখো মা, সেভাবে বিয়ে করা গেলে অবশ্যই করতাম, কিন্তু ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি যারা আমাকে এই জন্মে মানবে না, তাই নিজের মেয়েকেও তারা ত্যায্য করে দিয়েছে। ওর বৌমাকে বেঁধে রাখার কারণ হলো ও বড় কাজ ছিল। আমার গাড়িতে চালাতে ডিস্টার্ব হচ্ছিল, তাই মুখে টেপ লাগিয়ে দিয়েছি। আর হাত দিয়ে যেন মুখ খুলতে না পারে তাই হাতটাও বেঁধে রেখে দিয়েছি টাই দিয়ে। এমনি ভালো লাগছে না। এখন প্লিজ এসব নাটক শুরু করো না তোমরা। তোমাদের যদি আমার বিয়ে নিয়ে কোনো প্রবলেম থাকে, দেন টেল মি, আই উইল টেক মাই ওয়াইফ অ্যান্ড লিভ দিস হাউস। আহা দাদু ভাই, তোমাকে কেউ বলছে না যে
আমরা তোমার বউকে মানবো না। তোমার মা শুধু এতটুকুই বলেছে যে তোমার যদি ওকে এতই পছন্দ তাহলে আমাদের জানাতে। রফিকুল আরমানের কথায় তার স্ত্রী জাহানারা খাতুনের সায় দিলেন। এর মাঝে তারা মুখ খোলার জন্য মৌ মৌ করে সবার দিকে খেয়াল করে। চুলগুলো বাবরি রঙের গোলাপ দিয়ে খোপা করা ডাগর ডাগর, চোখের কোনায় এক ফোঁটা পানি আটকে আছে। বড় বড় চোখ দিয়ে সবাইকে চেনার চেষ্টা করেছে, একেবারে এক একজনের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করেছে। রাবেয়া বেগম এগিয়ে গিয়ে যত্ন সহকারে তারার হাতের মুখ খুলে দিলেন। এতক্ষণ পর তারা ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই একটা নিঃশ্বাস নিয়েই ছাড়ল। সেই কখন থেকে রাফান এভাবে রেখেছে তাকে। তাই রাগী অভিমানী চোখে রাফানকে আর চোখে দেখে মুখটা ভেঞ্চকি মারল। বয়েই গেছে তার রাফানের সাথে কথা বলতে। বদমেজাজি একটা লোক। রাবেয়া বেগম, জাহানারা খাতুন আর জিনিয়া মৃধা একসাথে মাশাল্লাহ মাশাল্লাহ বলে উঠলেন। সকলে তারাকে দেখে খুবই প্রসন্ন হয়েছেন। রাবেয়া বেগম 2 হাত দিয়ে তারার মাথায় গালে হাত বুলিয়ে রাগে চোখে রাফানকে বললেন, এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে এভাবে বেঁধে রাখতে মায়া হলো না তোর? রাবেয়া বেগমের কথা শেষ হতেই জাহানারা খাতুন আবার বললেন, একদম ঠিক বলেছ বড় বউ। রাফানের বউ আমাদের দেখতে আসলেই ফুলের মতো। গায়ের রংটাও কি সুন্দর, দেখলেই নয়নতারা ফুলের কথা মনে পড়ে যায়। তা তোমার নাম কি মেয়ে? জি আকে, নয়নতারা শেখ। রাবেয়া বেগম আর জাহানারা খাতুন গোল গোল চোখে তাকিয়ে মুহূর্তে ফিক করে হেসে ফেললেন। তারপর জিনিয়া মৃধা হেসে হেসে বলেন, মা তোমার চোখে আছে বলতে হবে, কি করে সঠিক নামটাই বলে ফেললে? সকালের ভাবগতি দেখে রাফানের নিজেকে নিশ্চিন্ত মনে হলো। তাই সবার কাছে তারাকে রেখে সে উপরে চলে যায় ফ্রেশ হতে। যাওয়ার আগে গম্ভীর মুখে বলে যায়, মা তোমার আদরের বৌমাকে দিয়ে আমার ঘরে খাবার পাঠিয়ে দাও 20 মিনিট পর। আমার কথা যেন নড়চড় না হয়। কড়া চোখে তারাকে একবার থেকে কটকট করে সিঁড়ি পেয়ে উপরে নিজের রুমে চলে গেল। রাফান যেতেই মুখ খুললেন শোভা মীর। বড় আপা, তোমার ছেলে যেটা করলো তারপরেও তুমি তার বউকে মেনে নিচ্ছ এভাবে? তুমি কি ভুলে গেলে তোমার দেবর আমাদের মীরের সাথে রাফানকে বিয়ে দিতে চায়? রিমা মুখ ভার করে আছে আর রাগে হিংসায় ফুঁসে উঠেছে। তার দিকে তাকিয়ে চোখ গরম করে দিয়ে বলে, এই মেয়ের জন্য আজকে রাফান ভাই আমার হলো না। ওর কোনোদিন ভালো হবে না, কোনোদিনও না। রিমার আগে গজগজ করে নিজের রুমে চলে গেল। তারা অসহায় হয়ে চেয়ে থাকে রিমার দিকে। শুধু শুধু তাকে এরকম অভিশাপ দেওয়ার কোনো মানে হয় না। সে কি নিজ থেকে রাফানের ঘাড়ে চেপেছিল নাকি? এদিকে জান্নাত, জেরিন সকলে তারাকে ঘিরে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। জান্নাতের বয়স ধ্রুবর চেয়ে খানিকটা কম হবে, আর জেরিনের বয়স হবে 11 কি 12। নতুন ভাবিকে পেয়ে দুজনেই রিহানকে ভিডিও কল করে। কল করে 2 বোন খুশিতে গদগদ হয়ে বলে, ছোট ভাইয়া জানো তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ও পাশ থেকে রিহান বলে। বোনদের মতিগতি সুবিধা ঠেকছে না, সন্দেহের চোখে তাকিয়ে আছে ওদের দিকে। জান্নাত জেরিন আবারও বলে, বড় ভাইয়া বিয়ে করেছে জানো? ওদের কথা শুনে রিহানের শুকনো গলায় কাশি ওঠে। কাশতে কাশতে ওদের বলে, থাপড়ে দিয়ে তোদের মাথায় মিথ্যা বলা ছুটাবো। ফাজলামো করিস? আমার ভাই বিয়ে করবে? তোরা যদি এখন আমাকে একটা পরীর মতো সুন্দর মেয়েও দেখিয়ে বলিস যে এটা ভাইয়ের বউ, তাহলেও বিশ্বাস করবো না। ফোন রাখ। তারা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে ওদের 3 ভাই বোনের কথা শুনছে। ধ্রুবর কথা ভেবে তার মন খারাপ করেছে। রিহান আর ধ্রুব একই বয়সের। জান্নাত আর জেরিন ফোনের ক্যামেরা ঘুরিয়ে তারাকে দেখায়। রিহান ফোন কাটতে গিয়েও তারাকে দেখে বড় বড় চোখে তাকায়। তারপর বলে, কি রে, আসলে পরি ধরে আনলে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তোদের গোমরামুখো বড় ভাই আজকে বইয়ের বাড়ি থেকে বউকে উঠিয়ে এনেছে আমাদের বাড়িতে। জেরিনের হাত থেকে ফোন নিয়ে জিনিয়া মৃধা কথা বলেন। পুপি তো আর মিথ্যে বলবে না রিহানকে। রিহান হতবাক হয়ে গেল। আসলে তার ভাই বিয়ে করেছে। হুট করে খুশিতে 1 লাফ দিয়ে নাচা শুরু করলো। আর বায়না ধরল সে দেশে ফিরবে। পড়াশোনার জন্যই গত বছরই তাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল সিফাতের কাছে। এখন নতুন ভাবিকে দেখে তাকে আর ওইখানে রাখে কে? রাবেয়া বেগম ঠিক 18 মিনিটের ভেতরে রাফানের খাবার রেডি করে সাজিয়ে এনেছে। তারার কাছে আসতে তারা উঠে দাঁড়ায়। রাবেয়া বেগম তারার হাতে খাবারের প্লেট দিয়ে বলেন, যাও খাবারটা নিয়ে যাও। ছেলেটার চেহারা পুরো শুকনো লাগছিল, হয়তো কিছু খায়নি ছেলেটা কাল থেকে। আর এখানে তোমার খাবারও আছে, দুজন মিলে একসাথে খেয়ে ফ্রেশ হয়ে নিও তুমি। এরপর জেরিনকে উদ্দেশ্য করে আবার বলেন, এই জেরিন, যা তো তোর ভাবিকে নিয়ে দিয়ে আয় ভাইয়ের ঘরে। তারা কি বলবে বুঝতে পারছে না। রাফানের ঘরে যেতে হবে বলে লজ্জা লাগছে তার। তারপরে ও মাথা নিচু করে সম্মতি জানায়। জেরিনও বাধ্য মেয়ের মতো তারাকে দেখে রাফানের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে চলে আসে। কাপা কাপা হাতে তারা দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে রাফান এখনো গোসল সেরে বের হয়নি। তারা হাতের প্লেটটা সোফার সামনের টেবিলে রেখে সোফায় বসে। অস্বস্তিতে বারবার 2 হাত কসলাচ্ছে তারা। 5 মিনিট পর রাফান খালি গায়ে ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়। চুলগুলো থেকে ভেজা পানি গড়িয়ে পড়েছে সারা গায়ে। বুকের কাছের পানিগুলো ফোটায় ফোটায় দেখা যাচ্ছে। রাফানকে এভাবে দেখে তারার সাথে সাথে চোখ ঢাকেন। রাফান তারার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়।
তারা হাতের 2 আঙ্গুল ফাঁকা করে আরেক নজর দেখেই আবারও ঢোকিলেন। লজ্জায় হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, ঠোঁট কামড়ে ধরে রেখেছে। রাফান তারার লজ্জা বুঝতে পেরে দুষ্টু হাসি দিয়ে থপ করে তারার পাশে বসে পড়ে। তারা চোখের সামনে থেকে শক্ত করে 2 হাত দিয়ে সরিয়ে ফেলে। তারা চোখ বন্ধ করে মাথা অন্যদিকে ঘুরিয়ে রাফানের হাতের ভেতর থেকে হাত কচলাতে কচলাতে বলে, জানুন আমাকে, লজ্জা নেই আপনার? ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, আর আপনি এভাবে খালি গায়ে তার সামনে এসেছেন। রাফান এক হাতে তারার 2 হাতে আটকে অন্য হাত দিয়ে তারার গাল ধরে নিচের দিকে ঘোরায়। তারপর হাঁচকে সরে তারার কানের কাছে মুখ নিয়ে বলেন, ঠিক বলেছ, কিন্তু মেয়ে যদি হয় আমার বিয়ে করা বউ, তাহলে শুধু খালি গায়ে কেন, অন্য কিছু খুলে আসতেও আমার লজ্জা করবে না। জি, আপনি খুব বাজে স্বভাবের লোক। জান কি কিছু পড়ুন, না হলে কিন্তু আমি চোখ খুলবই না, বলে দিলাম। অভ্যাস করে নাও ফ্লাওয়ার, এটা তোমার স্বামী ছোটবেলার অভ্যাস, পাল্টানো সম্ভব না, আর এখন তো আমি আরও পাল্টাতে চাই না। রাফান তারাকে হ্যাঁচকা টান মেরে নিচে কোলে বসিয়ে দেয়। তারা কি হলো বুঝতে না পেরে চোখ খুলে তার চক্ষু কপালে উঠল। নিজেকে রাফানের কোলে আবিষ্কার করে লজ্জায় আবার নুয়ে গেল তারা। বারবার নড়াচড়া করতে থাকলো কোল থেকে নামতে, কিন্তু রাফানের শক্তির সাথে পেরে না ওঠায় রাগী গলায় বলল, এই খান কি আপনি? এত শক্তি পান কোথায়? তারার কথাকে রাফান ভুলবশত গালি মনে করলো। ভাবলো তারা হয়তো তাকে গালি দিয়েছে, তাই রাগে কোল থেকে তারাকে ছুঁড়ে খাটের উপরে ফেলে চোখ গরম করে রাগী গলায় বলল, এই মেয়ে, গালিগালাজ করছো কোন সাহসে? সাহস দেখাচ্ছ আমায়? তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো, অসভ্য বকু থাকার। তারা বোকা হয়ে গেল। তারপর বোকা হাসি দিয়ে বলল, মানে আমি গালি দেইনি তো, আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি কি খান যে আপনার গায়ে এত শক্তি? প্রমিস, মিথ্যে বলছি না, আমি গালি দেইনি আপনাকে। রাফান কপাল কুঁচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি, 3 সত্যি। রাফান আর কথা বলে না, দাঁড়ানো থেকে আবার বসে পড়ে তারাকে বলে, খাবার এনেছ? ওই তো টেবিলের ওপরে আছে, খেয়ে নিন। আমি এখন খাবো না, আমার খিদে নেই। রাফান বিরক্তি প্রকাশ করে বলে, তুমি না খেতে চাইলে খেও না, কিন্তু আমি হাতে খেতে পারবো না, আমার হাত কেটে গিয়েছে। হাত কাটা কথা শুনে তারা দৌড়ে এসে রাফানের ডান হাতের ওপরে এপাশ ওপাশ দেখতে লাগলো, কিন্তু কাটা জায়গা খুঁজে পাচ্ছে না। তাই রাফান তারার হাতে নিজের বাম হাত দিয়ে দেখলো। তারা ব্যথাতুর চোখে সেই আঘাতের দিকে তাকিয়ে নিজের অলসতা হাতে সেখানে হাত বুলিয়ে দিল। তারপর অভিমানী গলায় প্রশ্ন করলো, হাত কেটেছেন কি করে? এভাবে নিজের অযত্ন করলে কিন্তু আমি আপনার খবর করে দেব। রাফান তারার কথায় বাঁকা হেসে ওর মুখের সামনে মাথা চুকে নিজের মুখের ফিসফিস করে বলল, তাই কি করবেন আপনি? বকবো ফ্লাওয়ার? রাফান নেশালা চোখে তারার দিকে তাকিয়ে ডাকে। তারা বলে উত্তর দেয়। রাফান তারার দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে খাইয়ে দাও। জি, আমি? রাফান কপাল কুঁচকে বলে, এখানে তুমি ছাড়া অন্য কেউ না থাকে তাহলে তোমাকেই বলছি। তারাও ভদ্রমেয়ের মতো আধো আধো হাতে রাফানের মুখে লোকমা বানিয়ে খাবার দিয়ে থাকে। খাওয়ানো শেষ হলে পানি নিয়ে এসে পানি খাইয়ে দিয়ে মুখ মুছে দেয়। রাফানও যেন এই মুহূর্তে অষ্টাদশী সামনে ছোট বাচ্চা হয়ে গিয়েছে, আর তার অষ্টাদশী বড় হয়ে গিয়েছে। যেতে যেতে আরও 6টা মাস চলে গেল। পরশুদিন রাফান আর তার বিবাহ বার্ষিকী। এর মধ্যে তারা বাড়ির সবার মন জয় করে নিয়েছে, কিন্তু শোভা মেয়ের আর তার মেয়ে রিমাকে নিয়ে ছেলে শিবাতের কাছে চলে গিয়েছে রাগ করে। বাড়ির সবাই অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু শোভা মেয়ের অনেক দাম্ভিক ও অহংকারী, তাই সে আর এখানে থেকে যায়নি। রাহাত ইমরানের কয়েকদিন পর পর যাতায়াত লেগেই থাকে। যদিও রিয়াজ ইমরান মৃধা নিজের পুত্রবধূকে দেখে খুবই খুশি হয়েছেন প্রথম দিন। তার কাছে এই প্রথম তার ছেলের কোনো সিদ্ধান্ত ভালো লেগেছে। বাড়ির সবাই তারাকে মাথায় করে রাখে। এই 6 মাসে তারার সাথে বাড়ির সবার সাথে সাথে রাফানেরও সম্পর্কেরও উন্নতি হয়েছে। রাফান তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। প্রতিদিন সকালে রাফান নিজে গিয়ে তারাকে কলেজে দিয়ে আসে, তারপর ড্রাইভার আর বডিগার্ড দিয়ে তারাকে নিয়ে আসে। বাড়িতে এসেও নিজের পড়াশোনা ছাড়া আর কোনো কাজে নেই তারার। সারাদিন এত বড় বাড়িতে 2 ননদকে নিয়ে ঘুরে বেড়ায়, সকলের সাথে গল্প হাসি মজা করে দিন কাটে, আর রাতে রাফানের জন্য না খেয়ে অপেক্ষা করে। রাফান এলে 2 জন খাবার নিয়ে গিয়ে একসাথে বসে খায়। এভাবে সুন্দর দিন কাটে তাদের। সবাই ভেবেছিল রাফান আর হয়তোবা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই জীবন কাটাবে, কিন্তু সমস্যা তো হয় তাদের বিবাহ বার্ষিকীর পরের দিন সকালে। সুখের বিদায় হয়ে ঘন হয় কালো ছায়া নেমে আসে মৃধা পরিবারের। বর্ষার সময় গতকাল রাত থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, কখনো কখনো জোরে, কখনো আস্তে। রাফান পরশুদিন সিঙ্গাপুরে গিয়েছিল কিছু জরুরি কাজে। আজ সকাল 11টায় বাড়ি ফিরবে বলেছে। এতে তার মন ভালো হয়ে গিয়েছে। ভেবেছিল হয়তো নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীটা একসাথে কাটাতে পারবে না, তাই বাহিরে বৃষ্টির মতোই তার মনটাও মেঘ জমেছিল।
কিন্তু এখন বেশ শান্তি হচ্ছে। তারার সাথে বাড়ির অন্য সদস্যরাও বেশ আনন্দিত। তাদের বিয়ের পর থেকে তারা কোথাও ঘুরতে যায়নি, শুধু কোরবানি ঈদের সময় হজ করতে গিয়েছিল দুজন একসাথে। সে কি সুন্দর মুহূর্ত। তারা আর তার স্বামী মিলে একসাথে কাবায় হাত রেখেছিল, চুমু খেয়েছিল কাবার দেওয়ালে। কোনোদিন ভুলবে না তারা ওই দিনগুলো। একসাথে হজের যাত্রা সে বারবার করতে চায় এই জীবনে। সকাল 11টা 10-এ রাফান বাড়িতে আসে। ক্লান্ত আর ভারাক্রান্ত চেহারাটা দুই দিনই যেন কেমন হয়ে গিয়েছে। রাফানের এই অবস্থা দেখে তার বুকটাই ধক করে ওঠে। রাফানের চেহারার ভার বিষাদ। এরকম তো রাফান আরও কতবার বাইরে গিয়েছে কাজে, তখন তো এমন কথা দেখায়নি। তাহলে আজ কি হলো? রাফানের বাড়িতে ঢুকতে দেখে তারা এগিয়ে যায়। রাফানের হাতে ধূসর রঙের একটা কোট, পরনে সাদা শার্ট আর ধূসর রঙের ফর্মাল প্যান্ট, চুলগুলো অগোছালো আর ডান হাতে ব্যান্ডেজ। বাড়ির সবাই চিন্তিত রাফানকে দেখে। তারা রাফানের কাছে গিয়ে ওর হাতটা থেকে কোটটা নেয়, তারপর কাটা হাত ধরে চিন্তিত করে জিজ্ঞেস করে, এ কি হয়েছে তোমার? এরকম অবস্থা করেছো কেন নিজের? চোখ মুখের কি অবস্থা? নিশ্চয়ই এই কয়দিন ঠিকমতো ঘুমাওনি, খাওনি। প্রায় অনেক মাস ধরে রাফানের চোরাচুরিতে তারা তাকে তুমি করে বলে। এখন তারা নিজেদের অভ্যাসে হয়ে গিয়েছে তুমি করে বলতে বলতে। রাফান তার স্নিগ্ধ নয়নে নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে চোখ জুড়োচ্ছে, যেন এই চেহারাটা একবার দেখার জন্যই সে ছটফট করেছিল। রাবেয়া বেগম ছেলের চোখের চাহনি বুঝতে পেরে তারকে বলে, নয়ন যাও, রাফানকে নিয়ে ভিতরে যাও। আর তোমাদের ঘরে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি রাফানের জন্য। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রাফানকে বলল, চলো, তোমরা আর কোনো অনিয়ম মানব না আমি। হাত ধরে চলে যায় দুজন। ঘরে গিয়ে তারা রাফানের ব্লেজারটা গুছিয়ে রাখে। রাফান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারা অবাক হয় না, এটা রোজকার ব্যাপার। রাফান এসে তারাকে শক্ত করে নিজের বুকের ভেতরে আগলে ধরে বারবার দীর্ঘশ্বাস নিতে থাকে। তারার মাথায় কপালে অনেকগুলো চুমু খেয়ে আবারও তারাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা চিন্তিত গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে বলো না, এরকম করছো কেন? কষ্ট হচ্ছে তোমার? রাফান কথা বলে না। তারা রাফানের বুক থেকে সরে নিজের এক হাতে রাফানের বুকের বাম পাশে রেখে আরেকটা হাত রাফানের কাঁধে রাখে। ছলছল চোখে তাকায় রাফানের দিকে। রাফান ক্লান্ত নয়নে তার দিকে তাকিয়ে। হঠাৎ করে রাফান তার মাথায় তারার ঘাড়ে নুইয়ে দিল। তারা নিচের হাতে রাফানের মাথায় হাত বুলাতে থাকে। রাফান হাসকে সরে ধীরে ধীরে বলে, ফ্লাওয়ার, আমি ভালো নেই ফ্লাওয়ার, খুব ক্লান্ত লাগছে আমার, একটু আশ্রয় চাই তোমার কাছে। তারা কান্না জড়ানো গলায় বলল, এই তো আমি এখানে আছি, দেখো তোমার কাছেই আছি আমি। আচ্ছা ফ্লাওয়ার, তুমি কি আমার বিশ্বাস করো? আস্থা রাখো আমার ওপরে? এই কেমন কথা? তোমার উপর আস্থা রাখবো না তো কার উপরেই রাখবো জান? আমি সবসময় তোমায় বিশ্বাস করি, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। রাফান আর কোনো কথা বলে না। তারা কোমর টেনে নিজের বুকের সাথে তারাকে মিলাই, নিজের অধরের সাথে তারা অধর মিলাই। দুজনে ভারী নিঃশ্বাসের তপ্ত হাতে হতে থাকে দুজনে। তারা হাতের আঙ্গুলের ভাঁজে রাফান নিজের হাতের আঙ্গুলটুকু ঢুকিয়ে দেয়। পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে থেমে যায় তারা। রাফান নিজের সম্পূর্ণ শরীর মিলিয়ে দেয় তারার সাথে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে বাড়ির একটা কাজের মেয়ে রত্না। কড়া নেড়ে গ্রাম্য ভাষায় বলে, ম্যাডাম, সাহেবের লইকা খাওয়ান দিছে বড় ম্যাডাম, কইছে এটা সারে খাওয়াইতে। রাফান বিরক্ত হয়ে যায়। ভুল সময়ে এন্ট্রি নেওয়া এই রত্নার স্বভাব। বেশিরভাগ সময় রাফানের মুডের 15টা বাজিয়ে ছাড়ে এই মেয়ে। রাফান ডাকে কটমট করে তারের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে, কবে যে এটাকে আমি চাকরি থেকে বিদায় করে দেব, রাপিস। রাফান রাগে আগুন হয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তারা মুচকি হেসে নিজের চুলটুল ঠিক করে রত্নার কাছ থেকে খাবার নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। রাত 11টা 45। রাফান আজকে তার গাড়ি নিয়ে বের হয়নি, বরং বাইক নিয়ে বের হয়েছে তারাকে নিয়ে। এমনি সময় রাফান তারাকে বাইকে ওঠায় না, কিন্তু আজকে তারা জোর জবরদস্তি করে জেদ ধরে বাইকে আসবে বলে রাফান বারবার বলেছিল, লিসেন ফ্লাওয়ার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ, বাট আই ক্যান নট টেক এনি রিস্ক অফ ইউর লাইফ। কিন্তু তারার এক জেদে হার মেনে রাফান বাইক নিয়ে বের হলো। রাফানি বলেছিল তারাকে নিয়ে বের হওয়ার কথা। বিবাহ বার্ষিকী উপলক্ষে রাফান তারার জন্য সারপ্রাইজ রেডি করেছে, সেজন্যই তারাকে নিয়ে এত রাতে বের হতে হয়েছে রাফান। কিন্তু তারা জানে না যে তারা দুজন কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর রাফান বাইক থামায়। চারিদিকে গুটগুটে অন্ধকার, কিন্তু অবচা অবচা আলোয় দেখে মনে হচ্ছে ওরা দুজন নদীর সামনে আছে। পানি স্রোতের আওয়াজ কানে ভেসে আসছে। বাইক থেকে দুজন নামে। দুজনের পরনেই ব্ল্যাক বাইকের আউটফিট। দুজন হেলমেট খুলে রাখলো। আর রাফান দুবার তালি দিতেই আলো জ্বলে উঠল চারিপাশে। নদীর উপরে ছোট্ট একটা শিপ সোনালি আর সাদা আলোয় ঝলমল করেছে। তারা চোখ খুশিতে জলজল করেছে। সে রাফানের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ওইগুলো সব আমার জন্য। রাফান নিজের মাথায় তারার মুখের সামনে নামিয়ে নিচে করে হাসকি স্বরে বলে, ইয়েস মাই ফ্লাওয়ার, দিস আর অনলি ফর ইউ। হ্যাপি হ্যাপি 1 year হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। তারা খুশিতে রাফানকে চাপড়ে ধরে। রাফান তারাকে ধরে উঁচু হয়ে যাওয়ার কারণে তারার পা মাটি থেকে উপরে উঠে যায়।
এরপর রাফান তারাকে কোলে নিয়ে শিপে ওঠার পর শিপ স্টার্ট হয়ে যায়। তারা ঝলমলে শিপের চারিদিকে চোখ বোলাতে থাকে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। অনেক সুন্দর করে লাইটিং দিয়ে লেখা আছে, হ্যাপি অ্যানিভার্সারি ফ্লাওয়ার, অলওয়েজ বি মাই সাইড অ্যান্ড ডোন্ট লুজ ইউর ফেইথ অন মি। রাফান তারাকে কোলে নিয়ে নামিয়ে দেয়। লেখাগুলোর দিকে তাকিয়ে তারা উত্তর করে, হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার অ্যান্ড আই উইল অলওয়েজ স্টে বাই ইয়োর সাইড। রাফান তারার সামনে হাঁটু করে বসে তারা বাম হাতে নিজের হাতে নিয়ে পকেট থেকে একটি আংটি বক্স বের করে। সেখান থেকে একটা সুন্দর নয়নতারা ফুলের ডিজাইনের আংটি বের করে। আংটিটা ভীষণ সুন্দর। তারার ওপর হীরের দুটো ছোট ছোট নয়নতারা ফুল, যার একটি গোলাপি রঙের আর আরেকটি সাদা রঙের। আংটিটা তারা বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে রাফান তারার দুই হাতে চুমু খায়। তারার চোখে খুশিতে পানি চলে আসে। রাফান দাঁড়ালে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। তারপর রাফান পাশে থাকা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সাজানোর টেবিলের ওপর থেকে আরেকটা বক্স নেয়। সেখান থেকে অ্যান্টি ডিজাইনের মতোই একটা ব্রেসলেট বের করে তারার হাতে পরিয়ে দেয়। আজকে তারার বলার কোনো ভাষা নেই, সে শুধু মুগ্ধ হচ্ছে। তার জীবনের সকল স্বপ্নই যেন আজ একবারে পূরণ হয়ে যাচ্ছে। হাতে ব্রেসলেট পরিয়ে দিয়ে রাফান আরেকটা বক্স তারা হাতে দিয়ে বলে, এটা খোলো। বক্সটা বেশ বড় আর ভারী, তারা বুঝতে পারল না এটার ভেতর থেকে কি থাকতে পারে। কিন্তু বক্সটা খোলার পর তারা চক্ষু চরকাচ হয়ে যায়। কপাল কুচকে থেকে মুখ ভেঞ্চকে জিজ্ঞেস করে, বন্ধু, এটা দিয়ে আমি কি করব? এই লাইফে প্রথম শুনলাম কেউ তার বউকে ম্যারেজ অ্যানিভার্সারিতে বন্দুক উপহার দিয়েছে। তারা হেসে ফেলল রাফানের কাণ্ড থেকে। রাফান গম্ভীর মুখে উত্তর দেয়, ফ্লাওয়ার, এখন হয়তো তুমি এটার গুরুত্ব বুঝতে পারছো না, কিন্তু মনে করো এটাই তোমার জন্য আজকের সেরা গিফট। এটা শুধু বন্দুক নয়, এটা তোমার সেফিওর। সবসময় এই বন্দুকটা নিজে কাছে রাখবে, কথাটা যেন মাথায় থাকে। তারা বিরক্তির স্বরে বলে, আপনি আছেন না, আপনি আমাকে রক্ষা করবেন, এসব বন্দুক টন্দুক আমার লাগবে না, আর আমি এসব চালাতেও পারি না। রাফান ধমকের সুরে বলে, বাজে কথা বলবে না, তোমাকে বন্দুক চালানো শেখানোর ব্যবস্থা আমি করেই রেখেছি, কোনো প্রবলেম হবে না। আর সবসময় আমি তোমার কাছে নাও থাকতে পারি, আমি যদি মরে যাই তখন তোমাকে কে সেভ করবে? তারা রাফানের মুখে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, এরকম অলক্ষণে কথা বলবেন না প্লিজ, তোমার মুখে এসব শুনতে ভালো লাগে না। আচ্ছা বলবো না, এবার লাস্ট গিফটের জন্য রেডি হও। তারা অবাক হয়ে বলে, আরও? রাফান টেবিলের ওপর থেকে আরও একটা ফাইন নেয়। সেটা তারার হাতে দিয়ে বলে, এখানে আবার ব্যবসার শেয়ারের সব কাগজপত্র আছে। আজ থেকে আমার RIM কোম্পানির সব শেয়ারের দায়িত্ব তোমাকে দিলাম। আজ থেকে তুমি এই কোম্পানির CEO। আর তোমার ওপরে আমার আস্থা আছে, আমি জানি তোমার অনেক ট্যালেন্ট আছে আর তুমি পারবে কাজ করতে। আর হ্যাঁ, এখানে আমার যাবতীয় সম্পত্তি আছে, সব আজকে থেকে তোমার হলো। এখান থেকে এত কিছুর তত্ত্বাবধায়িকা মিসেস মৃধা। রাফানের এত সব কথা শুনে তারার বুকে মোচড় দিয়ে উঠল। সে কাল থেকে বেশ বুঝতে পারছিল রাফান কিছু একটা নিয়ে বেশ চিন্তিত, কিন্তু সেটা কী নিয়ে তারা বারবার জিজ্ঞেস করার পরেও রাফান বলেনি, ইগনোর করে গিয়েছে। এখন এসব কথা শুনে তারা নিশ্চিত কিছু একটা রাফানের মাথায় চলছে। তাই তারা উত্তেজিত গলায় চেঁচিয়ে বলে ওঠে, এসব আমায় কেমন দিচ্ছ তুমি? আমার লাগবে না এসব, আমার শুধু তোমাকে লাগবে। বাই এনি চান্স তুমি কি আমাকে রেখে কোথাও যাওয়ার প্ল্যানিং করছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না ফ্লাওয়ার, তাই এতটা উতলা হইও না, বলতে ট্রাই করো। আমি হয়তো সবসময় তোমার কাছে নাও থাকতে পারি, তাই এসব না বলে আমি যেটা বলেছি সেটাই করো। আর আমি সবসময় তোমার পাশে আছি ফ্লাওয়ার, হয়তো কখনো শারীরিকভাবে পাশে নাও থাকতে পারি, কিন্তু মনের চোখ দিয়ে খুঁজে দেখলে ঠিকই খুঁজে পাবে আমায়। রাফান তারাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা বুঝলো না, বরং আরও চেতে গিয়ে ভাঙা গলায় চেঁচিয়ে বলল, আমি কাল থেকে খেয়াল করেছি তোমার কিছু একটা হয়েছে, আমাকে প্লিজ বলো না, এভাবে আমাকে হার্ট করা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু একটা কথা মাথায় রাখুন, আপনি যদি আমার থেকে দূরে সরে যান তাহলে এই নয়নতারার শেকও কম না। আমিও আর কোনোদিন ফিরবো না আপনার কাছে, দরকার পড়লে না ফেরার দেশে চলে যাব, বুঝলেন? কথাটা শেষ করতেই তারা নিজের গলায় ব্যথা অনুভব করলো। দেখলো রাফানের ডান হাত তার গলায়। ব্যাপারটা অনেক তাড়াতাড়ি হয় আটকাতে পারলো না। ব্যথায় কুকড়ে তারা রাফানকে বলল, কি করছেন কি, ছাড়ুন আমায়, আমার যন্ত্রণা হচ্ছে। রাফানের চোখ লাল হয়ে আগুন বের হচ্ছে বলে মনে হচ্ছে। চোয়াল শক্ত করে শিপের দেওয়ালের সাথে তারাকে ঠেকিয়ে অগ্নিচোখে তাকিয়ে আছে তারার দিকে। দাঁতে দাঁত পিষে তারাকে গম্ভীর কণ্ঠে রাফান বলল, আদরে আদরে মাথায় চড়ে বসেছিস তুই? এত সাহস বেড়েছে যে এখন আমার সামনে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিস? এত সাহস? বুঝতে পেরেছি আমারই ভুল। আমি এখনও তোকে নিজের আসল রূপটা দেখাইনি বলে তুই আমাকে ভালো মানুষের পাল্লায় ফেলে দিয়েছিস। কিন্তু একটা কথা মনে রাখ, রাফান ইব্রাহিম মোটেও ভালো মানুষ না। যেই ছেলে 6.5 বছর বয়সে খুন করতে পারে তার সম্পর্কে কোনো ধারণাই নেই তোর।
তারা হকচকিয়ে যায়। 6.5 বছর বয়সে খুন করেছে মানে? তারা বড় বড় চোখে রাফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মানে? রাফান নিচের চাপ আর হাতের চাপ চোয়ালে আরও শক্ত করে বলেন, মানে মানে জানতে হলে তোকে আগে জানতে হবে এই রাফান ইব্রাহিমের অন্ধকার জীবনের গল্প। আমি ছোট থেকে বদমেজাজি ছিলাম বলে মাত্র 6 বছর বয়সে আমাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেয় তোর শ্বশুর। সারা বাড়িতে শুধু আমি একা, আর আমার দেখা শোনার জন্য একটা নানি ছিল। ওই নানি আমার বাড়িতে থেকে দেহ ব্যবসা করতো, আমার বাড়িতে থেকে আমাকে মারধর করতো, খাবার চাইলে ঠিকমতো খাবারও দিত না। যত অশ্রাব্য গালি আছে সব আমার সারাদিন শুনতে হতো। নিজের ভেতর থেকে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি। আমার চোখের সামনে প্রতিদিন 10-12টা ছেলে এসে তার সাথে নষ্টামি করতো। একদিন আমি একা একা ফল কাটতে গিয়েছিলাম বলে আমাকে যা না তাই বলেছিল। নিজের ঘরে গিয়ে খাবার খাবো সেটারও সুযোগ ছিল না। তাই লাফ দিয়ে ঝাঁপটে ধরি ওই মহিলার উপরে, গিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দেই, ব্যাস মরে গেল। যদিও সেই দিনের জন্য আমার মনে একটু অনুতপ্ত বোধ নেই। আমার মনে হয় আমি যা করেছি একদম ঠিক করেছি। কিন্তু আমার বাবা সেদিন আমার কাছে আসেন, আমাকে ইচ্ছে মতো মারেন, অথচ আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা তিনি বুঝতে পর্যন্ত পারেননি। আমাকে রাগ দেখিয়ে কেসটা কোনো রকমের ধামাচাপা দিয়ে দেশে ফিরে আনেন। আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেননি কেউ। সেই থেকে বাড়ির কোনো নানিও রাখা হয়নি। নিজে বানিয়ে যদি কিছু খেতে পেরেছি তাই খেয়েছি, নয়তো সারাদিন না খেতে পেরেই থেকেছি। 15 বছর বয়সে যোগ দিই আন্ডারগ্রাউন্ড জগতে। আমার নাম শুনেই কলিজা কেঁপে ওঠে সবার। একটা কেসে ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই দেশে বাড়িতে ফিরতে হয় 20 বছর বয়সে। তারপরও এক বছর আগে আজকের দিনে তোর সাথে দেখা হলো, শেষ। তোর জন্য আমার লাইফটা পুরো তছনছ হয়ে গেল। এক দেখায় পুরো উল্টাপাল্টা করে দিলি আমায়। যে রাফান ইব্রাহিম জীবনে কোনো মায়া নেই, কোনো পিছুটান নেই, যে এই জীবনে কারো পরোয়া করেনি, তার জীবনে তুই পিছুটান হয়ে গেলি। আর এখন বলছিস আমার ছেড়ে চলে যাবি? তোর কী অবস্থা করতে ইচ্ছে করছে আমার জানিস? ইচ্ছে তো করছে তোকে এখনই পানিতে ফেলে দিই, কিন্তু কি করব, নিজের মনের কাছে নিজে হেরে গিয়েছি। কিন্তু নেক্সট টাইম তোর মুখে আমি যদি শুনেছি আমি ছেড়ে যাওয়ার কথা, একদম জানে মেরে ফেলবো, বুঝলি? রাফানের কথা শেষ হয়। রাফানের কথাগুলো শুনতে শুনতে তারা চোখ পেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ে। তার কাছে রাফানকে দোষী বলে মনে হচ্ছে না, বরং মায়া হচ্ছে। কিন্তু রাফানের হাতের চাপে হঠাৎ করে তার জ্ঞান হারায়। তারা সতেজ দেহ হুট করে নিচের নিস্তেজ হওয়ার রাফান অস্থির হয়ে যায়। তারা জ্ঞান হারানোর জন্য রাফান বাকল হয়ে তারার গলা ছেড়ে নিজের 2 বাহুতে তারাকে আগলে ধরে, সেটান করে কোলে তুলে নিজের শিপের দরজা খুলে ভেতরের রুমে শুয়ে দিতে হাতে পায়ে মালিশ করতে করতে ডাকে, ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার, চোখ খুলবি না বেবি? আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আর এরকম করবো না জানো, প্লিজ চোখ খোল। রাফান বারবার তারার হাতে মুখে চুমু খেতে থাকে, বারবার সরি বলতে থাকে। তাড়াতাড়ি করে শিপ থামাতে বলে, আর বাইরে বডিগার্ডসদেরকে হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার চলে আসে। রাফান তাড়াতাড়ি করে হেলিকপ্টারে তারাকে কোলে নিয়ে উঠে একদম মৃধা ম্যানশনের সামনে সাথে নামে। তারাকে নিজের রুমে শুয়ে দেয়। ডক্টরকে কল করে দিলে 10 মিনিটেও ডক্টর চলে আসে। বাড়ির কাউকে এত রাতে ডাক দেয় না রাফান। ডক্টর থেকে ওষুধ নিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে পাশে থাকা বেডসাইড টেবিলের ওপরে। সারা রাত রাফান তার প্রেয়সীর কাছে বসে পার করে দেয়। সকাল 9টায় তারার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে সে নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘরে রাফান নেই। মাথা পার হয়ে আছে তারার। হেলে চলে বিছানা ছিঁড়ে উঠে পড়ে থাকা বেডসাইড টেবিলের পাশে সেখানে প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লেখা, আর পাশে একটা চিঠি। তারা চিঠিটা হাতে নিতেই ওর বুকে মোচড় দিয়ে ওঠে, হাত পা কাঁপতে থাকে। চিঠিটা রাফানের লেখা। রাফানের চেয়ে খারাপ বাংলা মনে হয় এই বাড়িতে আর কেউ লিখে না, তাই এক দেখাতেই রাফানের বাংলা চিনে যায় সবাই। চিঠিতে বড় বড় অক্ষরে বাচ্চাদের মতো করে লেখা, নিজের খেয়াল রেখো আর ওষুধগুলো ঠিকমতো খেয়ে নিও। লাস্টলি আমার ছেড়ে যাওয়ার চিন্তা বাদ দাও। আমি বেঁচে থাকি বা না থাকি তোমাকে আমার বউ হয়ে সারা জীবন কাটাতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি ফিরবো। ফ্লাওয়ার, আমার উপরে ভরসা রেখো। তারা চিঠিটা পরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে নিচে গেল। সবাইকে দেখলো, সারা বাড়িতে হাহাকার লেগে গিয়েছে। রাফান এভাবে চিঠি দিয়ে বেরিয়েছে মানে সে আর ফিরবে কিনা সেটারও গ্যারান্টিও নেই। আর গতকাল রাফান তারাকে আন্ডারগ্রাউন্ড জগতের সম্পর্কে যা বলেছিল, তার মানে রাফান সেই কাজে গিয়েছে। রিয়াজ ইমরান বাংলাদেশের সব জায়গায় খোঁজ লাগিয়েছেন, কিন্তু কোথাও নেই। সিঙ্গাপুরেও পুলিশ ফোর্স লাগিয়ে খোঁজ করেছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তারা জীবনে কেবল অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে রাফানের অভাবে। সারাদিন ঘরে নিজেকে আটকে রেখে দেয় তারা, আর নিজেদের ভালো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। প্রায় 1 মাস রাফানের খোঁজ নেওয়ার পরেও কোনো খোঁজ পায় না। সবাই চুপ হয়ে যায়। সে নিজে কারো সামনে আসতে চায় না, তাকে জোর করে এনে লাভ নেই। এদিকে সবাই জানতে পারে তারা প্রেগনেন্ট, তাই সবাই আরও চুপ হয়ে গিয়েছে। সারাদিন কেউ না কেউ তারার সাথে থাকে, যেন ও একা হয়ে নিজের কোনো ক্ষতি না করে বসে। বাড়ির সকলে তারাকে নিয়ে চিন্তায় থাকে সারাদিন। একদিন রুটিন চেক আপের জন্য তারাকে নিয়ে বেরোয় রাবিয়া বেগম আর রিয়াজ ইমরান।
ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ কোত্থেকে একটা ট্রাক এসে তাদের গাড়ির পেছনে লাগে। ট্রাকের উপরে কতগুলো গুন্ডা বসে চেঁচাচ্ছে, সবাই ভয় পেয়ে যায়। ড্রাইভার দ্রুত গাড়ি চালানো শুরু করে, কিন্তু ঠিক তখনই সামনে থেকে আরেকটা ট্রাক ঘুরতেই তাদের গাড়িতে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা লাগায় ড্রাইভার আর রিয়াজ, ইমরান মৃধা সাংঘাতিকভাবে আঘাত পান। রাবেয়া বেগম তারাকে আগলে ধরতে গিয়ে সেও সাংঘাতিকভাবে আঘাত পেয়ে তারার ওপরে পড়ে যান। তারা সারা শরীরে রাবেয়া বেগমের রক্তে ভরে যায়। তারা জোরে জোরে কান্না শুরু করে, আব্বু আম্মু বলে। তারা নিজের বাবা মাকে সেই কবেই হারিয়েছে, তার বাবা মা থেকেও নেই। আর এখন এরকম শ্বশুর শাশুড়িকে তারা কি করে হারাবে? তাদের হারিয়ে ফেললে সে বাবা মাকে কাকে বলে ডাকবে? তার তো আর কেউ থাকবে না তাহলে। বড় রোডের মাঝখানে রাস্তায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোনো মানুষ এগিয়ে আসার চেষ্টা করছে না। ভেঙে পড়ে আছে রাস্তার মাঝখানে তাদের গাড়ি। গাড়িটার সামনের দিকটাই এতটাই ভেঙে গিয়েছে যে সেখানে রিয়াজ, ইমরান আর ড্রাইভার বেঁচে আছে কিনা বলা মুশকিল। রাবেয়া বেগম অল্প অল্প নড়ছেন। বাহির থেকে কোনটা যে চেঁচামেচি ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা এসব থেকে রাবেয়া বেগমকে আগলে ধরে কাছে। রাবেয়া বেগম তার রক্তাক্ত হাত দিয়ে তার চেহারায় হাত বুলিয়ে দেন। তার কোনো মেয়ে নেই, কিন্তু রিয়াজ, ইমরান এবং তার একটা মেয়ের খুব শখ ছিল। তারাকে পেয়ে দুজন সেই শখ পূরণ করতে পেরেছিল। কত স্মৃতি মাথায় আসছে রাবেয়া বেগমের এই মুহূর্তে। আর 25 বছরের সংসার জীবনে কত মায়া, কত বাকলতা। তারার মাথায় হাত বুলে তিনি অস্পষ্ট স্বরে তারাকে উদ্দেশ্য করে বলেন, তারা, মা আমার, এখান থেকে চলে যা। ওরা আমাদের মারতে এখানে এসেছে, তোকেও ছাড়বে না ওরা। চলে যা মা, নিজেকেও বাঁচা, আর সাথে আমাদের বংশের ভবিষ্যৎটাকেও বাঁচা। তাড়াতাড়ি বের হো, না হলে চলে আসবে ওই শয়তানগুলো এদিকে। পালা পালা। রাবেয়া বেগম আর সইতে পারলেন না, সেখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারা হু হু করে কেঁদে উঠল। মাত্র কয়েক মাসের মধ্যে সব কেমন যেন হয়ে গেল। সব তো ঠিকই ছিল, তারা সংসার, পরিবার, স্বামী সব ঠিক ছিল। কারো অভিশাপ লাগলো তারা জীবনে। তারা মাথা কাজ করছে না। চোখের সামনে আপন জনের লাশ পড়ে আছে, কিন্তু তারা ব্যর্থ। সে তাদের বাঁচাতে পারেনি। এমন সময় তাদের বাড়িতে 3 জন বডিগার্ড আসলো। আজ কি হয়েছে, তারার কোনো বডিগার্ড না নিয়ে বাসা থেকে বের হয়েছে। কেউ যেন সব জেনে শুনে তার ওপরেই হামলা করেছে, তাদের ওপর। কিন্তু কথা হচ্ছে, এই বডিগার্ডটা জানলো কি করে তাদের কথা? যাই হোক, হয়তো শুনেছে কোথাও থেকে। বডিগার্ডসরা এসে গাড়ির ভেতরে বিধ্বস্ত অবস্থায় রিয়াজ, ইমরান মৃধাকে পড়ে থাকতে দেখেন। পেছনে রাবেয়া বেগমকেও দেখে মনে হচ্ছে তারা আর বেঁচে নেই। এই এখন তাদের মূল উদ্দেশ্য তারাকে সেফ রাখা। সবাই দরজা ভেঙে তারাকে বের করে। তখনই পেছন থেকে ওই ছেলেগুলো এসে তাগদা দিতে থাকে। তারা হাঁসফাঁস করে গাড়ি থেকে নামে। 2 জন বডিগার্ড ওই ছেলেদের আটকানোর চেষ্টা করে, আর একজন তারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার শরীর খারাপ লাগছে, শরীর ভেঙে আসছে। এত রক্ত, এত কিছু দেখার পরেও তারা মাথা ঘুরছে। তারপরেও মনে প্রাণে দৌড়চ্ছে, কারণ সে বেঁচে থাকতে চায়, নিজের বাচ্চাকে বাঁচাতে চায়, আর মুখোমুখি হতে চায় রাফানের। আজ যদি তাদের কাছে রাফান থাকতো, তাহলে তো তাদের এরকমটা হতো না। সবাই হয়তো বেঁচে যেতে পারতো। তাই তারার আজ মনে রাফানের জন্য আকাশ পরিমাণ অভিমান জমতে শুরু করে। যা হয়েছে সব রাফানের জন্যই হয়েছে। হতে পারে যে যারা তাদের উপরে হামলা করেছে তারা সবাই রাফানের শত্রু। রাফান নেই বলে তার পরিবারের উপরে আক্রমণ করেছে। এসব ভাবতে ভাবতে তারা দৌড়ায়। তার সাথে বডিগার্ডও আছে। বডিগার্ড আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছে, যেন কোনো সেফ প্লেসে দেখলে সেখানে তারাকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু হাই, খোদারে কি নির্মম খেলা! 4 জন গুন্ডা এসে তাদের পিছু ধাওয়া করেছে। হয়তো এতক্ষণে মেরেও ফেলেছে ওই 2 জনকে। বডিগার্ড তারাকে নিজের পেছনে সেফ রাখার চেষ্টা করে হাতে রাইফেল নিয়ে 4টা গুন্ডাকে শুইয়ে দেয়। ঠিক তখনই লুকিয়ে কেউ একজন ওই বডিগার্ডগুলোকে গুলি করে। গুলিতে লোকটির মাথা ঝাঁঝরা করে যায়। তারা হতবাক হয়ে যায়। এবার কি করে বাঁচবে সে? চোখের সামনে যেন মৃত্যু মৃত্যু খেলা খুলছে। আজ সব সব শুধু মরেই যাচ্ছে, সবাই শুধু চলেই যাচ্ছে। আজ তারার পাশে কেউ নেই, কেউ না। গুন্ডারা তারাকে ধরতে যাওয়ার আগেই তারা দৌড়ানো শুরু করেন। জোরে জোরে, যত জোরে পারে দৌড়ায়। অনেকক্ষণ দৌড়ানোর পর একটি খালি গাড়ি দেখতে পায়। বাড়িটা ভাঙা পড়ে আছে। তারা বাড়িটার ভিতরে ঢুকে ঘাপটি মেরে চুপচাপ বসে থাকে, মুখ আটকে। এক কোণায় পড়ে থাকে অন্ধকারে। প্রায় 20 মিনিট পর এক নাগারে কতগুলো পায়ের প্রবেশের শব্দ পায় তারা। আওয়াজ আসতে মুখ আটকে ধরে, কান্না চেপে রাখে যেন কেউ শুনতে না পারে। কতগুলো ছেলে এসে অশ্রাব্য গলায় ভাষায় গালিগালাজ করতে থাকে, আর তারা খোঁজ করতে থাকে পুরো বাড়ি তল্লাশি করে। 1 জন 2 জন বা 4-5 জন নয়, পুরো 20-20টা ছেলে, সব গুন্ডা। তারা কি খুঁজছে সবাই। ওদের ভিতরে একজন খুব রাগান্বিত স্বরে বলেছে, মামা, আজকে যদি মালটারে না খাইছি তাইলে আমার নাম পাল্টায় রাখিস। এত দৌড় কইরাইলো আমাগো। ওর আজকে কী দশা বানামো এইটা ও নিজেও জানে না। আরেকজন এই ছেলেটার কথায় সায় দিয়ে বলল, ঠিক কইছো মামা, আইসকা ওই মাইয়ার নিস্তার নাই।
আবার সবাই মিলে তল্লাশি শুরু করে। ফাঁকা বাড়ি হয়, ওদের সব কথাই তারার কানে আছে। মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকে, আল্লাহর কাছে দুহাত তুলে রক্ষা চায়। হঠাৎ করে ধপাস করে তারা যেই রুমে আছে ওই রুমের দরজা ভেঙে পড়ে যায়। তারা আটকে ওঠে, তবুও আল্লাহকে ডাকা বন্ধ করে না। পাঁচজন গুন্ডা ভেতরে ঢুকে তারাকে দেখতে পায়, হাঁক ছেড়ে বাকিদেরও ডাকে, এই কই গেলি, জলদি আয়, মালদারে পাইছি। এখানে এতক্ষণ দম আটকাইয়া বইয়াছিল। ডাক শোনা মাত্রই সব গুন্ডা ভেতরে দৌড়ে আসে। একসাথে এতজনকে দেখে তার ভিতরে আর রুহু থাকার অবস্থা নেই। তাও যেন কি করে বেঁচে আছে তারা, হয়তো এখনো অনেক কষ্ট ভোগ করা বাকি তার। গুন্ডাগুলোর ভেতরে একটা গুন্ডা বলে বসে, মামা মালটা কিন্তু হেব্বি, বড়লোক বেটির বউ সেই দেখতে, এটারে যদি খাইয়া মারি কেউ কিচ্ছু কইব না। পাশে থেকে আরেকটা গুন্ডা বলে ওঠে, আরে না, কেটা কি কইব, পাখি তো এখন আমাকেও, আমরা এটারে খাইয়া মারি আর এমনি মারলাই কেউ টেরও পাইব না। তারা ওদের কথা শুনে চড়াচড়ে চিৎকার দিয়ে বলে, জানোয়ারের বাচ্চারা, তোর কি ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবি? ওপরে কি আল্লাহ নেই? তিনি কি দেখেন না? আমার পরিবারকে মেরেছিস তোরা, এখন আমাকে মারতে চাইছিস? খোদার কসম লাগি, তোদের এমন হাল করবে কেউ একজন যে তোরা মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু ভুগতে ভুগতে মরবি। প্রতিটা যন্ত্রণা তোদের শিরায় শিরায় বাঁচবে। আমার বলা কথাগুলো তোদের মনে হবে তখন। আমি বলছি, আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার গায়ে তোরা একটা আঙ্গুলও লাগাতে পারবি না শয়তান। তারা কথাগুলো শুনে অট্টহাসিতে ফেটে পড়লো সব গুন্ডারা, যেন সে কোনো ভীষণ মজার কৌতুক শুনিয়েছে তাদের। একজন গুন্ডা তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে তাহলে দেখি তোর কসমের কত পাওয়ার, কেটা বাঁচাইতে আহের তার। লোকটা আগাতে থাকে। এক মুহূর্তেও তার ভয় পাওয়ার কথা, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে। তার নিজের সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস আছে, তিনি আছেন, তবে তার শরীর তার বিশ্বাসের সাথে তাল মেলাতে পারল না। তার পা গড়িয়ে অনবরত রক্ত ঝরেছে। রাফানের শেষ স্মৃতিটাও বোধহয় আজ চলে গেল তারা পাখি আপনজনের সাথে। তারা গান হারিয়ে সাথে সাথে মাটির উপরে পড়ে যায়। তারা জ্ঞান ফিরে 3 দিন পর হাসপাতালের বেডে। পাশে জিনিয়া ফুপু আর জান্নাত আর জেরিন বসে আছে। সবার চোখের মুখের অবস্থা বেহাল। তারা আস্তে আস্তে চোখ খুলে ওদের সামনে দেখে প্রথমে জিজ্ঞেস করে, বাবা মার কথা। জিনিয়া মৃতা কেঁদে কেঁদে জানান তারা আর নেই। এমনকি রফিকুল আরমানও হাসপাতালে ভর্তি। হার্ট অ্যাটাক হয়েছে ওনার, কোমায় আছেন তিনি এই 3 দিন ধরে। আর এখন নাকি জাহানারা খাতুনও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। কি থেকে কি হয়ে গেল তাদের এত সুন্দর গোছানো সংসারের, এই কি দশা হলো? তারাকে জড়িয়ে ধরে জিনিয়া, জান্নাত, জেরিন সবাই কান্না করে। পুরো কেবিনে কান্নার রোল পড়ে গেছে। এরপর তারা জানতে পারে তারাকে নাকি তাদের বাড়ির বডিগার্ডসরা হাসপাতালে নিয়ে এসেছে। ওই মুহূর্তে তারাও এই বিষয় নিয়ে বেশি ভাবেনি। এমনিতেই পরিবারের এই অবস্থা, আবার নিজের অনাগত সন্তানকে হারানোর বেদনা, তারা আর নিতে পারছে না এসব। প্রায় 6 মাস চলে গিয়েছে। বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটে তার। এই তো 10 দিন আগে মারা গেলেন রফিকুল আরমান। আর গত 2 দিন ধরে জাহানারা খাতুনও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে নিজের পরিবারের কাছে। জিনিয়া মৃতার স্বামী চলে গিয়েছেন, চলে যাবেন সবাইকে নিয়ে, থাকবে না এখানে। তাহলে এবার কি হবে? তারা নিজের পরিবারের কাছেও তো যেতে পারবে না, একাই থাকতে হবে তাকে। আর আপাতত প্রায় 14 বছর একা থেকেছিল, তাহলে সে কেন পারবে না? তারা কয়েক মাস পর RIM কোম্পানির দায়িত্ব নেয় সিইও হিসেবে। এত কম বয়সে কোম্পানি জয়েন করাই কম কিছু ভুগতে হয়নি তাকে। তারপরেও সাহস হারায়নি। নিজেকে আস্তে আস্তে একজন শক্তিশালী নারীতে রূপান্তরিত করেছে, নতুন করে সাজিয়েছে নিজে। এখন আর তার হারানোর কোনো ভয় নেই, একাই থাকতে পারে সে। বর্তমান 4 বছরের হিসাব নিকাশ মেশালো শেষ হলো। তোমার সাথে আমার কথা আছে। ডিভানে বসে থাকা রাফান তারাকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলল। দীর্ঘ 1 ঘন্টার ধ্যান ভেঙে তারার। রাফান আরও 20 মিনিট আগে গোসল সেরে বের হয়েছে। তারা খেয়ালই করেনি, আসলে সে তো 6 বছরের হিসাব মেলাচ্ছিল। আজ এত বছর পর রাফান ফিরে এসেছে বলে ভুল হবে, বলতে হবে তারার কাছে ধরা দিয়েছে, মানে তারার সামনে এসেছে। রাফানের গলার আওয়াজ শুনে তারা বামে নিচে ঘাড় ঘুরিয়ে দেখে তার সেই সবচেয়ে আপন মানুষটাকে। আজও সেই পুরনো বদ অভ্যাস যায়নি রাফানের। গোসল ছেড়ে খালি গায়ে টিফানে হেলান দিয়ে বসে আছে। আগের থেকে রাফানের স্বাস্থ্য বেড়েছে বলে মনে হচ্ছে। হাতের বাহু আর পেশিগুলো আগের চেয়ে অনেক ফোলা ফোলা দেখাচ্ছে। এই কয়েক বছরে এক্সারসাইজের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি সে। চেহারায় উজ্জ্বলতা আরও বেড়েছে। আগেই কত সুন্দর দেখাতো তাকে, আর এখন তো দেখেই চোখ ফেরানোই যাচ্ছে না। হাতের ভেন্সগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর, কি আকর্ষণীয়। এতদিন পর এই লোকটাকে দেখে তারার মনের অভিমান যেন এক নিমিষেই চলে যেতে চাইছে, কিন্তু তারা সেটা চায় না। সে যে কষ্টভোগ করেছে তার প্রতিশোধ নিয়ে তারপর সে তাকে ক্ষমা করবে, তার আগে নয়। ডিভান থেকে রাফান উঠে দাঁড়ায়, তারার দিকে এগিয়ে আসতে নাই, কিন্তু তারা খাটে বসে বাম হাত দিয়ে রাফানকে দূর থেকে থামিয়ে দিয়ে কাট গলায় বলেন,
কাছে আসবেন না, আগে আমার সব প্রশ্নের উত্তর দিন। রাফান থেমে যায়। তাকে যে তারার প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা তার জানা কথা। তারা একবার দাঁড়িয়ে থাকা রাফানের দিকে তাকায়। হাইটে আগের থেকে 2 ইঞ্চি বেড়েছে বই কি, বাড়বেই বা না কেন? যেই হারে এক্সারসাইজ করতে হয় একজন গ্যাংস্টারকে, তাতে তাদের হাইট এমনিই বেড়ে যায়। আগে হয়তো 6 ফুট 1 ছিল, আর এখন হয়তো 4 হয়ে গিয়েছে। আর তারা আগের মতোই 5 ফুটই আছে, 4 আছে। দূর থেকে রাফান ওকে গিয়ে তারাকে বলেন, ওকে, ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই উইল অ্যান্সার ইট। তারা গম্ভীর মুখে রাফানের চোখে চোখ সরিয়ে বলে, গুড। আমার প্রশ্ন প্রথম কী হবে সেটা আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন মিস্টার মৃধা। নাকি বলবো মিস্টার রাইট? সে যাই হোক, আপনি যেই হন না কেন, আই এম টোটালি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কিন্তু একটা কৈফিয়ত আপনাকে দিতেই হবে। কোথায় ছিলেন এতদিন? কেন ছেড়ে চলে গিয়েছিলেন আমাদের? আর আজই বা কেন ফিরেছেন? যেখানে ছিলেন সেখানেই থাকতেন। রাফান গম্ভীর মুখে তারার দিকে তাকায়। প্রথম প্রশ্নই যে এটাই হবে সেটা রাফানের জানা ছিল, তাই রাফান স্পষ্ট ভাষায় উত্তর দিল, গিয়েছিলাম একটা কাজে, এখন কাজ শেষ তাই ফিরে এসেছি। তারা রাফানের কথায় অনেক অসন্তুষ্ট হলো। তারা এত গম্ভীর অনুভূতি জড়ানো এই প্রশ্নের এই উত্তরে হতে পারে না। সে আরও স্পষ্ট কিছু আশা করেছে, তাই সে রেগে যায়। রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলে, আপনি কি মনে করেন এত বছর পরে সে হিয়ালি করে উত্তর দিয়ে পার পেয়ে যাবেন? সেটা হচ্ছে না, কজ আই ওয়ান্ট সেভার ইউ, অ্যাটলিস্ট নট ফর টুডে, ইউ নো ফ্লাওয়ার, আই টোল্ড ইউ টু বিলিভ মি। রাফানের এই উক্তিটি তার উদাস মনের ভাব প্রকাশ করে। চলে যাওয়ার আগে সে বারবার বলে গিয়েছিল সে ফিরে আসবে, তার উপরে আস্থা রাখতে, কিন্তু তার প্রেয়সী যে এভাবে তাকে দূরে ঠেলে দেবে সেটা আশা করেনি। রাফানের কথা গায়ে না মেখে তারা তাতে দাঁত পিষে বলে, বিশ্বাস? কিসের বিশ্বাসের কথা বলছেন আপনি? যেদিন আপনার জন্য আমাদের সব হারাতে হয়েছিল সেদিনই আপনার প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছিল। কোথায় ছিলেন আপনি সেদিন? মনে মনে কত ডেকেছি আপনাকে। আমার চোখের সামনে একের পর এক সব লাশ হয়ে গেল। কোথায় ছিলেন আপনি তখন? আপনার শত্রুর জন্যই তো সেদিন লিখনের বাবা আমাদের পরিবারের উপর হামলা করেছিল। আপনি যদি সেদিন লিখনকে না মারতেন তাহলে আমাদের ওই দিনটা কোনো দিন দেখতে হতো না, আর না হারাতে হতো সবাইকে। এখনও বলবেন এতে আপনার কোনো দোষ নেই? আপনি নির্দোষ। আপনি তো সবার আগে জেনেছিলেন না, তাই না, যে আমি প্রেগনেন্ট ছিলাম? তারপরেও রেখে চলে গিয়েছিলেন আমায়, বাঁচেনি, ওটাও বাঁচতে পারেনি, তাও বলবেন আপনি দোষী নন? যদি তাই ভেবে থাকেন তাহলে শুনুন, আপনি আমার কাছে খুনি। ইউ আর এ ক্রিমিনাল ফর মি। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। তারার কথা শেষ হতেই রাফান তারার হাত ধরে হ্যাচকে টান মেরে খাটের উপর থেকে ওঠায়। ডান হাতে তারার গলা চেপে ধরে বাম হাতে তারাকে নিজের শরীরের সাথে মিশিয়ে রাগে চোখে তাকায় তারার চোখের দিকে। রাগে জোয়াল শক্ত হয়ে গিয়েছে রাফানের, কিন্তু তারা ব্যথা পেলেও সেটা প্রকাশ পাচ্ছে না, বরং একইভাবে রাগে চোখে তাকিয়ে আছে রাফানের দিকে। রাগে গম্ভীর গলায় দাঁতে দাঁত পিষে তারাকে বলেন, 6 বছর পর ফিরেছি তোর কাছে। শাসন করা হয়নি বহুদিন, কি ভেবেছিস যা ইচ্ছে তাই বলতে পারবি? বলার সুযোগ দিয়েছে বলে আমার ঘাড়ে দোষ সব চাপিয়ে দিয়ে আর আমি মেনে নেব? কি কথা বলছিস না কেন? জবাব দে। একটা কথা মাথায় রাখ, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, এই পুরো ইতিহাসটা কি? আজ পর্যন্ত এই রাফান ইব্রাহিম কোনো নির্দোষ মানুষের গায়ে টোকাও দেয়নি, মারা তো দূর। আমি এই জীবনে কম মানুষকে মারিনি, এই হাত দিয়ে কম খুন করিনি, কিন্তু এই হাতে কোনো নিষ্পাপ জীবন নেই। তাই আমাকে এইসব দোষ দেওয়া বন্ধ কর, না হলে তোর ভালো হবে না। তারা অস্পষ্ট গলায় চোখ গরম দেখিয়ে বলে, আর কি দেখাবেন আপনি? আর কি বা দেখানোর বাকি আছে? এখন আমার কাছে নিজের এই প্রাণ ছাড়া আর কিছুই নেই। এটা যদি নিয়ে নিতে চান নিয়ে যান, আর আমাকেও মুক্তি দিন। রাফান নিজের হাতের বাঁধন আরও শক্ত করে ধরে। মুক্তি চাই তোর? মুক্তি পাবি না। এই জীবনে কোনো মুক্তি নেই তোর, আর মরতে চাস সেটাও পাবি না। তোকে আমার সাথেই থাকতে হবে, আমার সংসার করতে হবে, কোনো মুক্তি নেই তোর। রাফানের কথা শুনে তারা তাচ্ছিল্যের সাথে মৃদু হেসে বলে, সংসার? সেটা তো কবে ধ্বংস হয়ে গিয়েছে, আবার কিসের সংসার করবেন আপনি? এবার রাফান রাগি গিয়ে তার গলা ছেড়ে দেওয়ালে সচরে কুচি মেরে চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, সংসার পাতবো আমি তোর সাথে, আর তোকে আমার সেই সাথে সংসার করতেও হবে। দরকার পড়লে এই ধ্বংসস্তূপের উপরেই রাফান ইব্রাহিম আর তার ফ্লাওয়ারের সংসার হবে। এই ধ্বংসস্তূপকেই আমি ফুল দিয়ে সাজাবো তোর জন্য, আর সারা জীবন এই ধ্বংসের ওপরেই তোর আর আমার সংসার কাটিয়ে রাখবো আমি। জোর দেখাচ্ছেন তো? কিন্তু ভালোবাসা না পেলে ভালো থাকবেন তো? ধ্বংসে কিন্তু ভালোবাসা থাকে না, ওইখানে ঘৃণার রাজত্ব চলে। চলুক, তোমার ঘৃণা নিয়ে বাঁচতেও আমি রাজি, কিন্তু তবুও তোমার মুক্তি হবে না। কথাটা বলেই রাফান উন্মাদ হয়ে তারা অধরে নিজের অধর জবিয়ে দেয়, পাগলের মতো করতে থাকে। তারা নিঃশ্বাস নেওয়ার সময়ও পাচ্ছে না। আস্তে আস্তে তারা ঠোঁট থেকে নেমে তারার গলায় মুখ জবিয়ে দেয়, দু হাতে চেপে ধরে তারার কোমর, তার শরীর থেকে ব্লেজার টেনে খুলে ফেলে।
তার শার্টের ওপরে দুটো বোতাম দুটো টেনে ছিঁড়ে দিল রাফান। তারা দূরে সরে যেতে চাইলেও রাফানের শক্তির সাথে পেরে উঠছে না। দীর্ঘ 40 মিনিট এই অত্যাচার চালানোর পর রাফান তার ঠোঁট কামড়ে দিয়ে শান্ত হয়। নেশালা চোখে অগোছালো তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দেয়। তারপর বলে, আজকের শাস্তিটা অনেকটা কম হলো। আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর কিছু করলে এই শাস্তি ভয়াবহ হবে। রাফান ডান হাতের 2 আঙ্গুল দিয়ে তার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে নেশালো গলায় বলে, আগের দিনগুলোর কথা নিশ্চয়ই ভুলে যাওনি ফ্লাওয়ার। দরকার পড়লে আবারও আগের মতো চায় পেতে মুখে চেপ মেরে তারপর তোমার কোমর ভাঙবো আমি। 10 দিনেও উঠতে পারবে না। আর হ্যাঁ, এই বাড়ি ছেড়ে এক পাও যদি আমাকে না বলে বেরিয়েছ, তবে সারা রাত তোমার শাস্তির ব্যবস্থা আমি করব। গট ইট। তারার মাথায় টোকা দিয়ে রাফান নিচের ড্রেসিং রুমে চলে গেল। তারা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতদিন পর রাফানের ছোঁয়া পেয়ে তার মাতাল মনটা আর তার অভিমানকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু 6 বছরে জমা হওয়া অভিমান এত সহজে ভাঙবে না। কি বলছেনটা কি? 20 জন গুন্ডা মিলে ম্যাপকে ধর্ষণ করতে চেয়েছিল মানে? জেনিফার চেঁচানোতে নিখিল গাড়ির ব্রেক কষল। তারপর কপাল কুচকে কানে আঙ্গুল দিয়ে বলল, আস্তে, কানে পর্দা ফেটে যাবে। বাপরে বাপ। এতক্ষণ যাবৎ নিখিল জেনিফারকে রাফান তার ঝামেলার ব্যাপারে বলেছিল। শেষ মুহূর্তে এসে জেনিফা হকচকিয়ে যায়। তার চেয়েও বেশি অবাক হয় এটা ভেবে যে নিখিল এত কিছু কি করে জানলো। কিন্তু এই মুহূর্তে সে পুরো আসল ফিলিংসটাই নিখিলের সামনে ধাপাচাপা দিয়ে আসল ঘটনাটা শুনতে চাইছে। সে জানে যে 6 বছর আগে তারার উপরে এরকম হামলা হয়েছিল। আবার এটাও জানে সে সেদিন তারা জ্ঞান হারিয়ে 3 দিন পর নিজেকে হাসপাতালে দেখে। বুদ্ধিমতী জেনিফা বুদ্ধি করে নিখিলের পেট থেকে আসল কথা বের করার চেষ্টা করতে থাকে। তাই সব কিছু একদম না জানার নাটক করে নিখিলের সব কথা রেকর্ড করে নিচ্ছে নিজের ফোনে। জেনিফা উত্তেজিত ভঙ্গিতে চোখ বড় বড় করে নিখিলকে জিজ্ঞেস করে, তারপর কি হয়েছিল? আর আপনারাই বা এসব জানলেন কি করে? আপনারা না ওই সময় সিঙ্গাপুরে ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু ভাইয়ের কাছে তার অনেক আগে ওদের খবর পৌঁছে গিয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের নিজস্ব জেট প্লেন দিয়ে তাড়াহুড়ো করে বাংলাদেশে ফিরি। ও, তারপর কে কে ফিরলেন? আমি, ভাই রিহান আর ভাইয়ের ছোট ভাই রিহান। ও আচ্ছা, আসল ঘটনা বলুন, তারপর কি হলো? জেনিফার উত্তেজিত দেখে নিখিলের কিছুটা সন্দেহজনক লাগে। তাই পুরো কুচকে জেনিফার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি এত উত্তেজনা দেখাচ্ছ কেন বলো তো? কি ব্যাপার? না না কিছু না, এমনি জানতে চাইছিলাম। আসলে আমারও ম্যামের জন্য অনেক চিন্তা হয়। আর আমি জানি না তো ওই দিন কী হয়েছিল, তাই আর কি। আচ্ছা, আপনার যদি বলতে অসুবিধা হয় তাহলে বলবেন না। কি আর করার, আমার মনের ভিতরে এই কথাগুলোর ব্যাপারে খালি গোলগোল করবে। আর একদিন আমি মরেই যাব। নাকামি করে নাটকীয় ভঙ্গিতে জেনিফার কথাগুলো বলল। জেনিফার কথা শুনে নিখিল বলে, আচ্ছা কেঁদো না, আমি বলছি। কিন্তু আগে বলো, ভয় পাবে না তো? ভয়? এখানে আবার কিসের ভয়? আছে, ভয়ের কথা আছে বলেই বলছি। ওই দিন আমরা নিজেরাই যে ভয় পেয়েছিলাম ভাইয়ের ওই রূপ দেখে, অন্য কেউ থাকলে হয়তো জ্ঞান হারাতে হতো। আমি, রিহান, ধ্রুব সবাই সেদিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেদিনের কথা আমরা কোনোদিন ভুলবো না। ধ্রুব মানে ম্যামের ভাই? হ্যাঁ, আপনার ম্যামের ভাই। ওই ভাইয়ের ব্যাপারে সবটাই জানতো, এমনকি আমরা ওর থেকে অনেক খবরই পেতাম। আচ্ছা, এখন কি আসল ঘটনা শুনবে কিনা বলো? হ্যাঁ শুনবো তো, বলুন। শুনছি। 20 জন গুন্ডা ঘিরে রেখেছে অজ্ঞান হয়ে যাওয়া তারাকে। সেদিকে দেশে ফিরে হন্য হয়ে রাফান তারাকে খুঁজে যাচ্ছে। রাফানের সাথে যোগ দিয়েছে ধ্রুব, রিহান আর নিখিল। সাথে বডিগার্ডরা তো আছেই। পায়ে হেঁটেই খুঁজে যাচ্ছে সবাই, কারণ রাস্তায় সবাই বলেছিল যে একটা মেয়েকে দৌড়াতে দৌড়াতে এদিকে যেতে দেখেছে সবাই। যেহেতু পায়ে চলে গিয়েছে, তাই আশপাশটা কোথাও হবে। সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা ভাঙা বাড়ির সামনে আসে। সেখানে মনে হচ্ছে কেউ ভাঙচুর করেছে। তারা তখন খুঁজে বেড়াচ্ছিল ওই শয়তানের দলগুলোকে। রাখান পুরনো অন্ধকারের বাড়িটার দিকে তাকায়। রাফানের কথাতে বাকি সবাই থেমে যায়। রিহানা, ধ্রুব বাদের বাকি সবার হাতেই রাইফেল। রাফানকে দেখে মনে হচ্ছে সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। সিনেমার হিরোর মতো সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে পরেছে, বাহুতে কালো বেল্ট আর হাতে রাইফেল। উফ কাটিং চুলগুলো দেখে তো আরও অসাধারণ লাগছে। বাড়িটির সামনে এসে রাফান থমকে যায় বাড়িটিকে দেখে। আর এর বিধ্বস্ত অবস্থা দেখে রাফানের হার্টবিট বাড়তে থাকে। ডান হাতে রাইফেল বাম হাতে নিয়ে বুকে হাত দেয়। অসহ্য যন্ত্রণায় হচ্ছে তার। মনটা কেমন যেন কুকাইছে। নিখিল রাফানকে দেখে জিজ্ঞেস করে, ভাই কিছু হয়েছে আপনার? রাফান নিখিলের কথার উত্তর দেয় না, হাতের ইশারায় সকলকে চুপ থাকতে বলে। তারপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করার ইশারা দেয়। সকলেও তাই করে। রাইফেল হাতে পা টিপে টিপে সকলে এগোয় যেন বুটের আওয়াজে ভেতরে কেউ সাবধান হয়ে যায়। বাড়ির নিচতলা হঠাৎ করে পুরো ফাঁকা। এই কিছুক্ষণ আগে এখান থেকে মানুষের আওয়াজ আসছিল। সেখান থেকে কেউ দেখে নাই। রাফান পা টিপে টিপে উপরে উঠে যায় সিঁড়ি বেয়ে।
সেখানেও আশপাশের রুমগুলোতে কেউ নেই। একদম রুমের শেষের রুমটায় একটা মেয়ের চিৎকার আওয়াজ ভেসে আসে। সকলে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। রাফান নিশ্চিত ওইখানে তার ফ্লাওয়ার আছে, কিন্তু রুমের সামনে যেতেই দেখে অনেকগুলো গুন্ডা সেখানে দাঁড়িয়ে বাজে বাজে মন্তব্য করেছে। রাফান যে ঢুকতে যাবে তখনই তার প্রেয়সীর প্রতিবাদী স্বর শুনতে পায়। তার ওই যন্ত্রণা ভরা কথাগুলো বিশ্বের মতো মনে হয় রাফানের কাছে। মনে হয় তার ফ্লাওয়ার এই 10 মাসে অনেক বড় হয়ে গিয়েছে। আর তারা সেই রকমের গুন্ডাদের তখন বলেছিল, আমার পরিবারকে মেরেছিস তোরা, এখন আমাকে মারতে চাইছিস? কোথার কসম লাগে, তোদের এমন হাল করবে কেউ একজন যে তোরা মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু ভুগতে ভুগতে মরবি। প্রতিটা যন্ত্রণা তোদের শিরে শিরে বাঁচবে। আমার বলা কথাগুলো তোদের মনে হবে। আমি বলছি, আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার গায়ে তোরা একটা আঙ্গুলও লাগাতে পারবি না শয়তান। এতটুকু কথা রাফানের কানে আসতেছে ধপাস করে বসে পড়ে। তার ফ্লাওয়ার হয়তো ইঙ্গিত করে তার কথাই বলতে চাইছে। সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে তার ফ্লাওয়ারকে। নিখিল রাফানকে এভাবে বসে পড়তে দেখে উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হলো ভাই, শরীর খারাপ লাগছে? ভেতরে তো ভাবি আছে, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে তো আমরা ভাবিকে বাঁচাতে পারবো না। আপনি শুধু অর্ডার দিন, সব কয়টাকে একসাথে মারবো। রাফান নিখিলকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, শুনলি না ফ্লাওয়ার কি বললো? অতি যন্ত্রণা দিয়ে মারবো আমি, কঠিন যন্ত্রণা দিয়ে মারবো। এত যন্ত্রণা দেব ওদের যে মৃত্যুকেই তখন ওদের সবচেয়ে আপন বলে মনে হবে। এত যন্ত্রণা দিয়ে মারবো ওদের, আমি যে ওদের জীবনে একমাত্র সুখের স্বপ্ন হবে মৃত্যু, আর এটাই হবে ওদের শাস্তি। রাফানের চোয়াল শক্ত হয়ে যায়, চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, কান গাল সব লাল হয়ে গিয়েছে। চোখ লাল হয়ে তার শিরা উপশিরা দিয়ে দেখা যাচ্ছে। কপালের রোগগুলো সব দাঁড়িয়ে গিয়েছে। রাফান উঠে দাঁড়িয়ে নিজের মুঠো শক্ত করে ভেতরে প্রবেশ করে। এতক্ষণ তারা অজ্ঞান ছিল। রাফান তারাকে এভাবে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল সে হয়তো তার ফ্লাওয়ারকে হারিয়ে ফেলেছে। রাফানের বডিগার্ডরা সব দক্ষ হাতে গুন্ডাদের আটকে ফেলে। 20 জন গুন্ডাই বন্দী হয়ে যায়। স্তব্ধ হয়ে যাওয়া রাফানের হাত থেকে রাইফেল পড়ে গিয়ে ঠাস শব্দ হয়। ডুবো নিজের বোনকে এগিয়ে গিয়ে যেতে দেখে নিখিল হাত দিয়ে নিজেকে আটকে রেখে মাথা নেড়ে বারণ করে। রাফান হাত থেকে রাইফেল পড়ে যাওয়ার পর রাফান আস্তে আস্তে স্থির দৃষ্টিতে তারার দিকে এগোতে থাকে। রাফানের চেহারা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে আছে। সে এখন রেগে আছে কিনা, নাকি কষ্টে আছে, নাকি কেমন আছে সেটা বোঝা যাচ্ছে না। আর রাফান তারার সামনে গিয়ে হাঁটু করে বসে পড়ে। তারার পায়ের দিকে তাকিয়ে তার শরীর কেঁপে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে মাথা ঘুরে বসে পড়ে রাফান। তার মেজেন্টা রঙের পাজামাটা রক্তে ভিজে গিয়েছে। এটা দেখে রাফান আর নিজেকে সামলাতে পারছে না। সে দেরি করে ফেলেছে, অনেক করে দেরি করে ফেলেছে। রাফানের হাত অনবরত কাঁপছে। এরকম একটা পাষাণ মানুষকে এভাবে দেখে নিখিল আর রাফানের বডিগার্ডরা অবাক চোখে চেয়ে আছে। আজ যেন সবাই মিলে নতুন একটা রাফানকে আবিষ্কার করলো। রাফান কাঁপা কাঁপা হাতে তারার হাতের পালস চেক করতে করতে হাত বাড়ালো। হাতে একদম ধীরগতিতে পালস চলছে। রাফান ছিটকে দূরে বসে পড়ে। তার ফ্লাওয়ার বেঁচে আছে, হ্যাঁ এই তো বেঁচে আছে। রাফান আবার তারার কাছে গিয়ে তারাকে নিজের বুকের ভেতরে আঁকলে ধরে আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বেঁচে আছে, আমার ফ্লাওয়ার বেঁচে আছে। সবাই শুনছো? আমার প্রাণভ্রমরা, আমার ফ্লাওয়ার বেঁচে আছে। আজ রাফান সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ। এই পৃথিবীর রব আমার তারার রব। আমার রব এখনও এতটাও পাষাণ হয়ে যায়নি। ও আমার রব, হে আমার আল্লাহ, আমি চির ঋণী হয়ে রইলাম তোমার কাছে। আমার মতো পাপিষ্ঠ পুরুষকে তুমি নিঃস্ব করে দিও। আজ যে মায়া দেখাইলে, আমি তার জন্য সারা জীবন তোমার বন্দিগি করে যাব। এই রাফান ইব্রাহিম কথা দিল তোমায়, সক্ষমতা থাকতে আমি আমি আর এক ওয়াক্ত নামাজও বাদ দেবো না। দরকার পড়লে কাঁচা নামাজ পড়ে ফেলবো যদি না পারি, কিন্তু তবুও এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ওয়াদা রইল। রাফান নিজের হৃত্যক্ষরণের কথাগুলো সবার সামনে বলে তারাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদে। একটা পাষাণ মানুষকে সুন্দর নিজের প্রিয় মানুষটার জন্য চোখের জলে ভাসছে। রাফান তারাকে জড়িয়ে ধরে তারার সারা মুখে চুমু খেলো। মাথায় চুমু খেয়ে আবারও বলে, আই এম সরি প্রিন্সেস, I could not protect you in time. I'm really very sorry. আজকে আমার জন্য তুমি আমাদের প্রথম বেবিটাকে হারালেন। আমি অনেক অনেক সরি। জানি কোনোদিন তোমার এই কষ্ট কোনো মতে কমাতে পারবো না, কিন্তু প্লিজ ফ্লাওয়ার, তুমি ঠিক হয়ে যাও প্লিজ। রিহান, নিখিল আর ধ্রুব রাফানকে এভাবে সামনা হতে দেখে ছুটে আসে। রাফানকে থামতে বলে, তারাকে আগে হাসপাতালে ভর্তি করাতে হবে।
তার চিকিৎসার প্রয়োজন। রাফান এতক্ষণ নড়েচড়ে বসে। আসলেই তো তারা ইমার্জেন্সি চিকিৎসার দরকার, তাই তারাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো। হাসপাতালে নেওয়ার পর তারাকে সাথে সাথে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। তারাকে এভাবে দেখে রাফানের ক্রমশ বুকে ব্যথা হচ্ছে, প্যানিক অ্যাটাক করছে বোধহয়। রাফান বুকে হাত দিয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়ল। আশেপাশে থেকে ডক্টর এসে রাফানকে তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করে। রাফানের শরীর মানছে না, অক্সিজেন মাস্ক লাগানোর পরেও কেমন যেন করছে। রাফানকে ঘুমের ইঞ্জেকশন দিতে যাবে, সেই সময় সে ধাক্কা মেরে ডাক্তারকে ফেলে দেয়। গর্জন করতে করতে বলে, আমাকে এভাবে ঘুম পাড়িয়ে লাভ নেই। আমি এখন ওই লালা কুত্তাদের কাছে গিয়ে ওদের ট্রিটমেন্ট করতে চাই। আমার কাছ থেকে সর সবাই। রাফান সব কিছু চিটকে আবারও ওই পুরনো বাড়ির দিকে নিচে গাড়ি নিয়ে রওনা হয়। পেছনে আরেকটা গাড়িতে রিহান, ধ্রুব আর নিখিল যায়। হাসপাতালে তারা খেয়াল রাখার জন্য 20-25 জন বডিগার্ডকে রেখে আসে। সময় এখন প্রায় সন্ধ্যা ছই ছই, আকাশ সূর্য ডুবলো বলে। রাহান হুড়মুড় করে গাড়ি থেকে নামে। সে গাড়িতে আসতে আসতে এখানে থাকা বডিগার্ডদের সব ব্যবস্থা করে রাখতে বলেছিল, প্রত্যেকটা গুন্ডাকে এক একটা স্ট্যান্ডের সাথে বেঁধে রাখা। রাফান যেতেই বডিগার্ডগুলো সরে রাফানকে জায়গা দেয়। নাটকীয় ভঙ্গিতে রাফান ধীর পায়ে এগিয়ে যায় ওদের দিকে। চোখমুখে কেমন যেন শান্ত হয়ে আছে। কেউ দেখে বলবে না যে একটু আগেই এই মানুষটা কেমন করেছিল। তার ভালোবাসার জন্য রাফানকে এগিয়ে আসতে দেখে সব গুন্ডাগুলোই ভয়ে সিটিয়ে যায়। এতক্ষণে রিহানরাও চলে আসে। রাফান গিয়ে ওদের সামনে একটা চেয়ার নিয়ে পায়ের ওপরে পা তুলে আরাম করে বসে। নিজের হাতের বেল্টগুলো খুলতে খুলতে শান্ত গলায় গুন্ডাদের উদ্দেশ্য বলে, জানিস আজ প্রায় 1.5 মাস পর আমি আমার ফ্লাওয়ারকে দেখেছি। কত সুন্দর একটা ফুটফুটে বউ আমার, বল মাশাআল্লাহ। দেখলেই মন জড়িয়ে যায়। আমার বউটা অনেক ইনোসেন্ট, এই প্রথম কনসেপ্ট করেছে। না জানি কত স্বপ্ন দেখেছিল আমাদের বেবিকে নিয়ে। আজও রুটিন চেক আপের জন্যই যাচ্ছিল, উদ্দেশ্য হাসপাতাল ছিল। এখন সে ওখানেই আছে, কিন্তু রুটিন চেক আপের জন্য নয়, বরং নিজের জান বাঁচানোর জন্য। আমার বাপ মা বাচ্চাকে তো মেরেই ফেলেছিস। আবার শুনলাম আমার একমাত্র বউয়ের সাথে 20 জন মিলে বাসরও করতে চাইছিলি, কিন্তু দুঃখের বিষয় তার আগে আমি চলে এসেছি। এবার তো আর কিছুই করার নেই। আমি তো আমার আদরের বউকে অন্য কাউকে ছুতে দিতে পারবো না। তবে তোদের এখানে আটকে রাখার কারণ এটা না, কারণ ভিন্ন। আমি তো তোদের সেই কখনোই বিনা টিকিটে উপরে পাঠাতে চেয়েছিলাম, সেই প্রস্তুতি নিয়েও এসেছিলাম, কিন্তু এসে শুনি আমার বউ আমার কাছে আবদার করেছিল তোদের যন্ত্রণা দিয়ে মারতে। রাফান 2 হাত উপরে উঠিয়ে বলে, বিশ্বাস কর আমি এতটাও পাশার না, কিন্তু আমার বউ যেহেতু আবদার করেছে তাই তার কথা আর তো রাখতেই হবে বল, না হলে আমার আদরের বউটা কষ্ট পাবে। চল একটা ডিল করি, আমি তোদের সব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তোদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেব। ওদেরও কোনো অভাব থাকবে না, আর তোরাও শান্তিতে মরতে পারবি। আচ্ছা, তোদের ভিতর কে যেন প্রথম আমার বউয়ের সাথে বাস করতে চেয়েছিলি? গুন্ডাগুলো সবাই সবার দিকে চাও চাই করে। এর প্রতি একজন গুন্ডা আরেকজন গুন্ডাকে চোখের ইশারা দিয়ে দেখিয়ে রাফানকে বলে, ভাই ও ও কইছিল, এবার আমারে সাইরা দেন। আরে আরে, রাফান ইব্রাহিম ছাড়ার জন্য কাউকে ধরে নাকি? তবে তোর এই উপকারে খুশি হয়ে আমি তোকে কম কষ্ট দেব, প্রমিস। রাফান গুন্ডাদের থেকে চোখ সরিয়ে বডিগার্ডসের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে গম্ভীর মুখে বলে, সব রেডি তো? বডিগার্ডসরা ইয়েস বস বলে রাফানের কথায় উত্তর দিল। রাফানের চেহারায় শান্তভাব চলে গিয়ে হিংস্রতা প্রকাশ পায়। ইগলের মতো তীক্ষ্ণ চোখে সবগুলো গুন্ডার দিকে তাকায়। ভয় সবগুলো গুন্ডা নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তাদের ভেতরে একজন বলে, আমাকে ছায়রা দেন স্যার, আমাকে ম্যাডামের কাছ থেকে মাপ চাই আলিমো। আপনি আমাকে আর কোনোদিন এই এলাকায় দেখবেন না স্যার, ছাইরা দেন আমাকেও। ওদের কথা শুনে রাফানের অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে ওর পেটে ব্যথা হয়ে যায়। নিজের পেট ধরে হাসি থামানোর চেষ্টা করে, কিন্তু পারছেই না। হেসেই যাচ্ছে তো হেসেই যাচ্ছে। গোল গোল চোখে তাকিয়ে রাফানের দিকে তাকাচ্ছে। নিখিলের তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। এইবার গেল, সব গেল রে। রাফান হাসি থামিয়ে হুট করেই থামাই। আগের অট্টহাসির প্রভাব সরে গিয়ে তার ছোটের কোণে এখন পৈশাচিক হাসি দানা ব্যাপতে দেখা যায়। চোখে আবারও হিংস্রতায় স্পষ্ট হয়ে আসছে রাফানের। হাতের মুঠো ক্রমশ শক্ত হচ্ছে। রাফান নিজের ওপর থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। 2 হাতে মুঠো শক্ত করে আহ করে গর্জন দিয়ে আশেপাশে সব ভেঙে ফেলতে লাগলো। সব কয়টা গুন্ডাকে ইচ্ছে মতো ঘুষিতে ঘুষিতে দম করে ফেলেছে এক একটার। নিজের হাতের মুঠোয় ভরে রাখা সব জায়গায় ছেড়ে ফেলেছে। সে গুন্ডাদের উপরে নয়নতারাকে, যে ছেলেটা প্রথম ছোঁয়ার কথা বলেছিল, সেই ছেলেটার নাম সুজন। রাফান সুজনের কাছে গিয়ে উত্তেজিত আর পাগল পাগল ভঙ্গিতে বলেন, কিরে কি দেখছিস? তোর ওই চোখ আজকে আমি নিজ হাতে উপড়ে ফেলবো, যে চোখ দিয়ে তুই আমার পবিত্র ফ্লাওয়ারের দিকে অপবিত্র নজর দিছিলি। তারপর আমি তোর কলিজা ছিঁড়ে মাপবো, দেখবো সেটা ঠিক কত বড়। আর তারপর কি করবো জানিস? জেনেই নে। আগে যেহেতু কলিজা ছিঁড়তে গেলে তুই আর বাঁচবি না,
পরে সিনটা দেখার জন্য তাই আগে জেনে নেন। রাফান সুজনের কাছে গেল, গিয়ে ওর কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে যেতেই সুজন জোরে জোরে চিৎকার করতে করতে কাঁদতে শুরু করলো। ওর কান্না দেখে রাফান আবারও অটো হাসিতে ফেটে পড়লো। দেখে মনে হচ্ছে যেন তার সামনে কোনো হাসির সিন চলছে, আর হাসিটা এতটা সুন্দর মনে হচ্ছে কোনো রাজপুত্র হাসতে। কিন্তু রাফানের এত সুন্দর হাসিতে সবাই আরও বাদ ভেঙে ভয়ে চেয়ে রইল। নিখিল তখন থেকেই কেঁপেই চলেছে। ধ্রুব আর রিহান নিখিলকে ধাক্কা দিয়ে ধ্রুব বলে, কি হয়েছে নিখিল ভাইয়া, কাঁপছো কেন? আর ভাইয়াও বা এভাবে হাসছে কেন? তবে যাই বলো, দুলাভাইকে হাসলে কিন্তু সেই লাগে। নিখিল কাঁপতে কাঁপতে ধ্রুব আর রিহানকে উদ্দেশ্য করে বলে, আসলে অনেক নিষ্পাপ তার হাসি, কিন্তু আমি জানি এই হাসি কেন হাসছে। একটু পরে তোমরাও জানতে পারবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফান বডিগার্ডকে কি যেন ইশারা দেয়, বডিগার্ড চলে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিরে আসে, হাতে গ্লোভস। এ কোনো সাধারণ গ্লোভস নয় না, এ হলো বড় বড় ধারালো লোহার নখ বানানো গ্লোভস। কালো গ্লোভসটাই ধারালো ছুরির মতো নখ দেখা যাচ্ছে। নিখিল, ধ্রুব আর রিহান সূক্ষ্ম চোখ গিলে, তার মানে রাফান সত্যি সত্যি ওই গুন্ডার চোখ উবড়ে ফেলবে। আয় হায়, কি সর্বনাশের কথা। ধ্রুব আর রিহান অবাক হলেও নিখিল অবাক হচ্ছে না, শুধু ভয় পাচ্ছে। রাফানের গ্লোভসটা হাতে নিয়ে পরে ফেললো। ধারালো গ্লোভস দুটো হাতে পরে এগিয়ে আসছে সুজনের দিকে। সুজন থরথর করে কাঁপছে, মাথা ডানে বামে ঝুলিয়ে চলেছে, যেন তাকে না মারে। ভয়ে কি অনিষ্টন গুণটা বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে। হয়তো সুজনের পরেই তাদের সিরিয়াল। রাফান এগিয়ে এসে আবারও এগিয়ে এসেছে, চোখে রাগ কিন্তু মুখে পৈশাচিক হাসি। সুজনের সামনে এসে দাঁড়িয়ে ধারালো আঙুল দিয়ে সুজনের গলা চেপে ধরে, তাতে গলা চিরে রক্ত বেরিয়ে পড়ে। সুজন আর্তনাদ করতে পারছে না যন্ত্রণায়। রাফান চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিবিয়ে সুজনকে বলে, কিরে কুত্তার বাচ্চা, ভয় পাচ্ছিস? ভয়? আমার বউ, আমার ফ্লাওয়ার, আমার হৃদয় যখন তোর কাছ থেকে ভয়ে পালিয়ে বেরিয়েছে, ঘন্টার পর ঘন্টা এই অন্ধকারে বসে থেকেছে, তখন ভয় আমার ফ্লাওয়ারও পেয়েছিল। এবার তোর পালা। রাফান সুজনের চোখে ধারালো নখ ঢুকিয়ে দেয়, এই যে মতো খুঁজতে খুঁজতে বলে, এই চোখ তুই দিয়ে বদনজর দিয়েছিলি না? এই দু চোখ দিয়ে, এই চোখ তো আমি রাখবই না, নেভার। অন্য সব গুন্ডাগুলো হামলে পড়ে চেঁচাচ্ছে। ধ্রুব আর রিহানের গা গলিয়ে উঠেছে এসব দেখে, আর ভাবছে রাফান কি করে এইসব করছে। রাফানের চোখের থেকে চোখ সরাতেই ঝরঝরিয়ে রক্ত ভেসে বেড়াচ্ছে ফ্লোরে। সুজন গঙ্গাচ্ছে অনবরত। রাফান কয়েক সেকেন্ডে নিজের মনকে প্রশান্তি দেয়, তারপর আবারও হাত ঢুকিয়ে দেয় ঠিক কলিজায় যেখানটায় থাকে সেখানে। সুজনের আর্তনাতে পুরো বাড়ি কাঁপছে। নিখিল, ধ্রুব আর রিহান দুজনের বুকে হাত দিয়ে কারেন্ট লাগার মতো কাঁপছে। রাফান হাতের একটানে কলিজা ছিঁড়ে নিজের হাতে নিয়ে আসে। হাতের এই কলিজাটাকে ভালো করে দেখে তাচ্ছিল্যের হাসি এসে বলে, এই 2 গ্রামের কলিজা নিয়ে সারা আমার ফ্লাওয়ারের কালায় হাত দিতে চেয়েছিলি? সে মনহিম শাহ। সুজন বাধা অবস্থাতেই মৃত দাঁড়িয়ে আছে। সব গুন্ডাগুলো আহত দৃষ্টিতে সুজনকে দেখছে। কথা বলা বন্ধ হয়ে গিয়েছে সবার। চোখের সামনে এভাবে একজনের মৃত্যু দেখে সকলে নিজের পরিকল্পনা করেছে। এক মুহূর্তের মধ্যে সকলে আবার মৃত্যুর ভয়ের রূপ দেখেছে। এমনই এক কাণ্ড করে বসলো রাফান। ভয়ঙ্কর বললেও ভুল হবে রাফানকে, কারণ ভয়ঙ্কর কথাটা এখন রাফানকে দেখে হয়তো ভয় মরে যাচ্ছে। রাফান সুজনের যৌনাঙ্গ কেটে ছিঁড়ে নিজের হাতে নিয়ে আসে। ধ্রুব অজ্ঞান হয়ে পড়ে যায়। রিহান একপাশে সরে বমি করতে থাকে, আর নিখিল সেটায় দাঁড়িয়ে নিজের প্যান্টের সামনে হাত দিয়ে ভয়ে কাঁপছে। বেশিরভাগ কোনটারাই ভয় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাফানের এসব কোনো হেলদুলি নেই। সে মুখ মুচকে কপাল কুচকে এই বস্তুটার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে নিখিলকে বলে, এই নিখিল, এটা তো ছোটো কাণ্ডে অনুবীক্ষণ যন্ত্র আনতে হবে মনে হচ্ছে এটা দেখতে। ইয়াক, এই এত ছোট জিনিস দিয়ে ও তো কোনো মেয়েকে সুখ দিতে পারবে না। সেখানে আমার বইয়ের কাছে যেতে চেয়েছিল, যে বরাবরই 7 ইঞ্চিতে অভ্যস্ত, ছি, পুরো মুডটাই নষ্ট করে দিল। রাফান হাত ছাড়তে ছাড়তে বডিগার্ডদের বলে, কীভাবে সাফ করলাম দেখলি তো? এইভাবে বাকি 18টাকে মেরে দে। আর যে আমার ওপরে এসেছে ওটাকে লাস্টেরটা আর করতে হবে না। আর হ্যাঁ, কারো যদি এই কাজ করতে হাত কাঁপে তবে তারই এই অবস্থা করিস। কথাটা বলে রাফান নিখিলের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, আমার সাথে থেকে এসব না শিখতে পারলে তোকেও এভাবে মেরে দেব। এখন চল হাসপাতালে, আমার ফ্লাওয়ার অপেক্ষা করেছে আমার জন্য। বর্তমান নিখিল জেনিফাকে এসব বলতে নিখিল কাঁপতে থাকে। জেনিফাও হতভম্ব হয়ে যায়। কি শুনলো সে এগুলো? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু নিখিলের চোখ মুখ দেখে সে 100% শিওর যে নিখিল যা বলেছে সত্যি বলেছে। জেনিফার গা শিউরে ওঠে, তারও গা গলিয়ে বমি আসতে চায়। কিন্তু সব কিছুর মাঝে জেনিফা একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়, সেটা হলো নয়নের প্রতি রাফানের ভালোবাসা দেখে। এভাবেও ভালোবাসা চায় কাউকে, এভাবেও নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নেওয়া চায়। ভাবতেও কেমন যেন লাগছে তার। তবে রাফানের ভালোবাসার চেয়ে কোনো খাত নেই, এটা সম্পূর্ণ সঠিক।
কিন্তু 20 জন কোনটাকে এভাবে মেরেছে ভাবলেই তার মাথা চক্কর দিচ্ছে। নিখিল জেনিফাকে একরকম অস্বাভাবিক দেখে হালকা ধাক্কাই দিল জেনিফাকে, এত জোরেও দেয়নি। নিখিলের ধাক্কা খেয়ে জেনিফার ধ্যান ভাঙে। নিখিল জেনিফার অবস্থা দেখে হালকা হেসে বলে, বলেছিলাম না শুনতে পারবে না। আর আরেকটা কথা শোনো, ওই দিন শুধু 20 জন ছিল, মাত্র 20 জন। এই 6 বছরে এই ভাবির জন্য আরও কত মার্ডার করেছে তা গোনা যায় না, পসিবলই না। জেনিফা কিছু বলছে না, সে এখনো ঘরের ভেতরে আছে। সে সাংঘাতিক দিনের কথা চিন্তা করে তার জান বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। রাফান ড্রেসিং রুমে গিয়ে একটা সাথে পাঞ্জাবি বের করে মাথায় টুপি পরে হাতে জায়নামাজ দিয়ে বের হয়। তারা খাটে বসেছিল, এই প্রথম রাফানকে এভাবে দেখলো। রাফান আগে নামাজ পড়তো না, কিন্তু এই 6 বছর পর এভাবে দেখে নয়নতারা হালকা কপাল কুচকে গলার স্বর নিচু করে প্রশ্ন করে, নামাজ শুরু করলেন কবে থেকে? রাফান জায়নামাজ বিছাতে বিছাতে নয়নতারার দিকে না তাকিয়ে উত্তর দেয়, 6 বছর আগে থেকে। এখন তুমিও যাও, গোসল করে এসো, তারপর অজু করে নামাজ পড়ে নাও। আমি তোমার জন্য জায়নামাজ হিজাব সব রেডি করে রেখেছি। তারা রাফানের ওপর অভিমান করে আছে ঠিকই, কিন্তু নামাজ পড়ার কথা বলেছে বলে তারা আর তারামি করে না। অজু করে ফর্মাল পোশাক চেঞ্জ করে সুন্দর সাদার ভিতরে আকাশি সুতির কাজ করে একটা থ্রি পিস পরে রাফানের পাশে গিয়ে নামাজে পড়ে। নামাজ শেষে দুইজন 2 রাকাত নফল নামাজ পড়ে। কেউ কাউকে বলেনি, কিন্তু লম্বা চওড়া মনোজাত ধরে একসাথে নামাজ শেষ করে। একজন আরেকজনের দিকে চোখ পড়ে তাদের। টুপি পরে রাফানকে কি সুন্দর লাগছে। রাফানও তার স্ত্রীকে মুগ্ধ চোখে দেখছে। কি অসাধারণ লাগছে এই হিজাব পরতে। নিজের অজান্তে মনে মনে দুজন মাশাল্লাহ বলে। কতদিন পর আবার চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে দেখছে দুজন, আর মনে মনে ভাবছে এই মুহূর্তটা যেন কোনোদিন শেষ না হয়, কাউকে যেন আর ছেড়ে যেতে না হয়। অনেকক্ষণ ধরে রাফান এভাবে চেয়ে থাকায় তার একটু ইতস্তত বোধ হয়, আর তার মনে মনে বলেন, এই তুই না রাখছিস, তাহলে এভাবে ট্যাপট্যাপ করে কি দেখছিস? বেশি না, কমপক্ষে 2 বছর এই রাগ ধরে রাখতে হবে তোকে। তারা রাফানের সামনে থেকে উঠে যেতে নাই, ঠিক তখনই রাফাত আবারও হ্যাচকাটা মেরে আবারও তাকে বসিয়ে দেয়। এবার 2 হাতে নিচের হাতের উপরে নিয়ে আলতো চুমুকে হাসকি স্বরে বলে, অনেক বছরের স্বপ্ন ছিল ফ্লাওয়ার, আজ পূরণ হলো।